আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই অনেক 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 ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিন্তু আমরা সাধারণ জ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এটা হচ্ছে সম্প্রতি সময়ে যে এক্সামগুলো হয়েছে আমাদের, অর্থাৎ সাধারণ জ্ঞানের উপরে বা আমাদের পূর্ণাঙ্গ সবকিছু বিষয়ের উপরে যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামের উপরে আজকে আমাদের একটা ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা সবাই একটু কমেন্টে জানিয়ে দিন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আমি আবারও আমাদের প্রিয় শিক্ষার্থীদের একটা সালাম দিয়ে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা সকলেই অনেক 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 ভালো আছেন, সুস্থ আছেন। সাইদুল স্যার পেজের পক্ষ থেকে আজকে আবারও একটা লাইভ ক্লাসে, দুর্দান্ত লাইভ ক্লাসে চলে আসলাম। এবং আজকের লাইভ ক্লাসটা কিন্তু খুবই বিশাল এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকের উপরে আজকের ক্লাসটা সাজানো হয়েছে। তাহলে আপনারা যারা যুক্ত হচ্ছেন প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু কষ্ট করে আজকের লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দেবেন। এবং শেয়ার করে দিলেই কিন্তু আমরা আজকের লাইভ ক্লাসটা সকলে মিলে আয়োজন করতে পারবো এবং সকলে মিলে এটাকে উপভোগ করতে পারবো। তাহলে আজকে সবাই যেটা করতে হবে, সবার প্রথমে আমাদের লাইভ ক্লাসটাকে শেয়ার করে দিতে হবে। আমি দেখি কারা কারা যুক্ত হচ্ছেন আজকে আমাদের সাথে। অনেকদিন পর আপনাদের সাথে আবার লাইভ ক্লাসে, ফ্রি ক্লাসে। অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ফ্রি ক্লাস চালু করা যায় কিনা বা আবার শুরু করা যায় কিনা। তো রিসেন্টলি আপনারা জানেন যে কম্বাইন্ড ব্যাংক অফিসার ক্যাশের নিয়োগে একটা পরীক্ষা হয়েছে। তো সেই পরীক্ষাতে যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো এসেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বা যেগুলো বারবার পরীক্ষাতে আসে, সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আজকে, সমাধান এবং ব্যাখ্যা নিয়ে আজকে ক্লাসটাকে সাজানো হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু জানাবেন যে আমার কথাগুলো কি একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, পাশাপাশি আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, সবাই একটু জানাতে হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আপনাদেরকে আজকের ক্লাসটা খুব দ্রুত শেয়ার করে দিতে হবে। ওয়ালাইকুম আসসালাম, ইমরান নাজির স্যার আছেন আমাদের সাথে, রুজিনা আক্তার ওয়ালাইকুম আসসালাম, উম্মে শামীম ওয়ালাইকুম আসসালাম। রুজিনা আক্তার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের দোয়ায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাদের অবশ্যই প্রত্যেককে আজকের ক্লাসে 10টা করে শেয়ার করতে হবে, মিনিমাম 10টা করে শেয়ার করতে হবে। কেন বলছি 10টা করে শেয়ার করতে হবে? কারণ আমাদের আজকের ক্লাসে যে লেকচারটা হবে বা আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্বাইন্ড ব্যাংক অফিসারের ক্যাশ নিয়োগের যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আজকে ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেক 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 শুভকামনা আপনাদের জন্য। আপনারা সবাই, প্রিয় স্যাররা সবাই দ্রুত করে যুক্ত হয়ে যাবেন। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে আজকে খুব দ্রুত শেয়ার করে দিতে হবে। মিনিমাম 10টা করে আজকে শেয়ার দিতে হবে। সব কিছু ঠিকঠাক কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সব কিছু বলতে হবে। তাহলে কিন্তু আজকের যে আমাদের লাইভ ক্লাসটা আছে, সাম্প্রতিক সময়ে যেই এক্সামগুলো হচ্ছে সেগুলোতে কিভাবে প্রশ্ন আসে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আপনি বাংলাদেশের কোন জেলা থেকে, কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর পাশাপাশি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শেয়ার করে দিতে হবে। আমি একটু দেখি কারা কারা যুক্ত হচ্ছে। উম্মে শারমিন যুক্ত হয়েছেন। যতক্ষণ না পর্যন্ত আজকে আমাদের 500 মেম্বার যুক্ত হবে আমরা আজকে ক্লাস শুরু করবো না। মিনিমাম 500 মেম্বার্স নিয়ে কিন্তু আমরা আজকে আমাদের ক্লাসটাকে শুরু করব। তো যেটা করতে হবে সেটা হচ্ছে খুব দ্রুত শেয়ার করে দিতে হবে। এবং আমাদের ভাই বোনেরা যারা আপনারা হাইলাইট করে দিতে পারেন, তাহলে কি হবে, আপনাদের সকল ফ্রেন্ড সার্কেলের কাছে পৌঁছে যাবে। এটা হাইলাইট করে দিতে পারেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার সাউন্ড। এফ এন চৌধুরী বলেছেন কেমন আছেন স্যার? পুঞ্জ গুচ্ছ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওকে, নাটোর থেকে একজন যুক্ত হয়েছেন, আয়েশা রাহিম কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন। মাশাল্লাহ, সবাই খুব দ্রুত যুক্ত হয়ে যান। এবং আমরা চাই আজকের লাইভ ক্লাসটা অস্থির হোক, আজকের লাইভ ক্লাসটা খুবই দুর্দান্ত হোক। সবাই আজকে 500 না হলে আজকে লাইভ ক্লাস শুরু করবো না। তাই খুব দ্রুত আপনাদের শেয়ার করে দিতে হবে স্যার। সবাই সবাই চট্টগ্রাম থেকে এফ এন চৌধুরী আছেন, কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আজাদ স্যার, অনেক ধন্যবাদ। ওকে, মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন পুঞ্জ গুচ্ছ, মাশাল্লাহ। তাহলে প্রিয় স্যাররা যারা যুক্ত হচ্ছেন, আবার বলছি, বারবার বলছি, এটা আপনারা শেয়ার করে রাখেন, আপনাদের ওয়ালে শেয়ার করে রাখেন, যেন এটা আপনাদের একটা অ্যাসেট হিসেবে সবসময় থেকে যায়। আজকের ক্লাসটা আমরা খুবই বিস্তারিতভাবে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে প্রিভিয়াস এর কোশ্চেনগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টার্মগুলো ইউজ হয়েছে এই পরীক্ষাগুলোতে, রিসেন্ট পরীক্ষাগুলোতে, সেগুলোর প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন বর্তমান সময়ে চাকরির পরীক্ষাতে কোন কোন প্রশ্নগুলো আসে। এবং এগুলোই আপনার 19 থেকে যে 19তম যে নিবন্ধনের পরীক্ষা আছে সামনে, অথবা আপনাদের যে শিক্ষক নিবন্ধনের পরীক্ষা, অথবা আপনাদের 10 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষা আছে, সেগুলোতে ইনশাল্লাহ অনেক কাজে দেবে। ঠিক আছে, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন জোবায়ের উদ্দিন টুনি স্যার আমাদের, মাশাআল্লাহ। শিল্পী যুক্ত হয়েছেন যশোর মনিরামপুর থেকে। ওকে, শাহিনা আক্তার কুমিল্লা থেকে, দিনাজপুর থেকে শেয়ার ডান বলেছেন আমাদের মেহেদি স্যার। ওকে,
দিনের সূর্য বলেছেন জয়পুরহাট থেকে, আমি শেরপুর থেকে যুক্ত হয়েছি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম পিঙ্কি রয়, আদাব স্যার। আপনারা সবাই আমাদের প্রিয় স্যাররা, যারা মঈন স্যারকে পছন্দ করেন, যারা সাইদুল স্যারকে পছন্দ করেন, যারা এই প্ল্যাটফর্মটাকে পছন্দ করেন, আপনাদের জন্য প্রতিনিয়ত কিন্তু ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা কিন্তু গ্রো করার পসিবিলিটি সম্ভব না, বা পসিবিলিটি নয়, বা এটা পসিবল নয় কোনোভাবে। তাহলে এটা যদি পসিবল করা যায় সেটা শুধুমাত্র আপনাদের মাধ্যমেই সম্ভব। তাহলে আপনাদের কি করতে হবে, আজকের ক্লাসটা দুর্দান্ত গতিতে একদম 10টা করে শেয়ার করে দিতে হবে, তাহলে কিন্তু আমরা এই ক্লাসটা শুরু করব। ঠিক আছে, তাহলে প্রিয় ভাই বোনেরা সবাই খুব দ্রুত, বেশি সময় নাই, বেশি সময় নষ্ট করব না আমি, খুব দ্রুত কিন্তু আপনাদের শেয়ার করে দিতে হবে। আজকে 500 না হলে কিন্তু আমরা আজকে লাইভে যাচ্ছি না, ঠিক আছে? আজকে 500 না হলে আমরা লাইভে যাচ্ছি। এই যে পিঙ্কি রয় হাইলাইট করেছেন, মাশাল্লাহ। ওকে, হিয়ামণি আছেন শেরপুর থেকে, লালপুর, নাটোরের লালপুর থেকে কে আছে দেখি তো, বাংলাদেশ সবচেয়ে উষ্ণতম স্থান থেকে আছে রনি, নাটোরের লালপুর থেকে। আপনারা সবাই জানেন হয়তো যে বাংলাদেশের নাটোর, এই নাটোর হচ্ছে, নাটোরের লালপুর হচ্ছে সবচেয়ে উষ্ণতম একটা স্থান। তো সেজন্য নাটোরের লালপুর হচ্ছে সবচেয়ে উষ্ণতম স্থান। ওকে, একজন বলেছেন শেয়ার ডান, মাশাআল্লাহ শেয়ার ডান। বিবাড়িয়া থেকে, চট্টগ্রাম থেকে। ওয়ালাইকুম আসসালাম স্যার, যারা যুক্ত হচ্ছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের। ওকে, শেয়ার ডান বলেছেন, মাশাআল্লাহ শেয়ার ডান বলেছেন, অনেকেই শেয়ার ডান বলেছেন। লাইভ স্টোরি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, মাইশা আক্তার বলছেন স্যার শেয়ার ডান। ওকে, তাহলে সবাই একটু শেয়ার করে দিতে হবে যেন আজকের ক্লাসটা দুর্দান্ত হয়। আমার সকলের প্রিয় মানুষগুলো যারা আছে, যারা এবার অ্যাডমিশন আমাদের এই অংশটাতে চাকরির প্রস্তুতির জন্য প্রিপারেশন নিচ্ছে, বা আপনাদের ছোট ভাইরা যারা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে, অথবা আপনাদের সিনিয়র যারা, অথবা আপনাদের সহপাঠী যারা 49-এর জন্য প্রিপারেশন নিচ্ছে, 50-এর জন্য প্রিপারেশন নিবে, তাদের জন্য কিন্তু সবার জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। কারণ আজকের ক্লাসটা একদম বেসিক কেন বলছি, প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ সাম্প্রতিক সময়ে এই বছর 2025 সালে 22-এর নিয়োগের একটা পরীক্ষার প্রশ্ন আমরা পেয়েছি, যেটা হচ্ছে কম্বাইন্ড ব্যাংক অফিসার ক্যাশ নিয়োগ। তাহলে এই নিয়োগ পরীক্ষাতে যতগুলা ঝামেলাপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। ঠিক আছে, রাজিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। বোন আমাদের যারাই যুক্ত হচ্ছেন, ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, সবাই কি করবেন, অবশ্যই শেয়ার করে দিতে হবে, এমডি আল মামুন, ওকে, আরিফ রব্বানি ঢাকা থেকে, দিনাজপুর থেকে শাহিন ইসলাম, মাশাআল্লাহ। আমরা খুবই দ্রুত শুরু করব, সবাই একটু খুব দ্রুত শেয়ার করবেন, 10টা শেয়ার করে শেয়ার ডান। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই 10টা শেয়ার হলে ডান লিখবেন, এবং আমি কিন্তু দেখবো যে কারা কারা 10টা শেয়ার করছে। শেয়ার ডান বলেছেন শাপলা রেজা, মাশাআল্লাহ। যারা শেয়ার করেন আপনাদের কিন্তু মানে আপনাদের নামের পাশে কিন্তু একটা শেয়ার ফ্ল্যাগ চলে আসে, ঠিক আছে? তো আপনারা যারা শেয়ার করছেন না, ঠিক আছে, তাদের কিন্তু বোঝা যায় যে আমি শেয়ার করি নাই। তো অবশ্যই শেয়ার করতে হবে স্যারেরা। স্যার আসসালামু আলাইকুম, দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন জাহিদুল ইসলাম। তাহলে খুব দ্রুত যেটা করতে হবে স্যার, অবশ্যই খুব দ্রুত আজকের লাইভ ক্লাসটাতে যুক্ত হয়ে যেতে হবে। আমি একটু দেখি আপনাদের সাউন্ড কোয়ালিটি সব কিছু ক্লিয়ার আছে কিনা, কারণ সাউন্ড কোয়ালিটি কিউল না থাকলে আপনাদের জন্য ক্লাস নেওয়ার একটু প্যারা হবে। ওকে, আমরা যেটা বলছিলাম, আজকের ক্লাসটা মূলত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা নিয়ে, তো এটাই আমরা আজকে সলভ করব ইনশাল্লাহ। ওকে, তাহলে চলেন শুরু করি। ওকে, শেয়ার ডান। জাহিদুল ইসলাম স্যার টঙ্গী থেকে, গাজীপুর থেকে, লালমনিরহাট থেকে। স্যার আপনি অসুস্থ ছিলেন, এখন কি ভালো আছেন? এফএন চৌধুরী স্যার, অনেক ধন্যবাদ খোঁজ নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের দোয়ায়। রংপুর থেকে শেয়ার ডান, এমএসটি ববি। আপনাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে মেনশন করে দেন তো আজকে। ওকে, শাপলা রেজা বলেছেন স্যার কমেন্ট পড়েন না কেন? ওই তো পড়তেছি তো, কমেন্ট পড়তেছি তো অবশ্যই। একটু দ্রুত সবাই যুক্ত হয়ে গেলে কিন্তু আমরা আজকে ক্লাসটাতে যুক্ত হতে পারবো। সবাই একটু দ্রুত করেন। এই যে প্রায় 200-র কাছাকাছি যুক্ত হয়ে গেছে। আমরা 2 মিনিটের মতো সময় নেব, 2-3 মিনিট, তারপরে কিন্তু আমরা লাইভ ক্লাসে চলে যাব। কারণ লাইভ ক্লাসে সর্বোচ্চ সংখ্যক মানুষ থাকলেই কিন্তু লাইভ ক্লাসটা জমে, কমেন্ট জমে, উত্তর জমে, সবকিছুই জমে। ওকে, তাহলে আমরা যেটা করব আজকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে আজকে আমরা সেগুলো সবকিছু আমরা ইনশাল্লাহ সলভ করবো আজকের ক্লাসে স্যার। তাহলে আমাদের প্রিয় স্যাররা, আজকে যেটা করতে হবে খুব দ্রুত, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম, কিশোরগঞ্জ থেকে ভোরের আলো। সবাই শেয়ার করেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। আপনারা দেখি যে সাইদুল স্যারের লাইনটাও মুখস্থ করে ফেলেছেন। ওকে, আপনারা সবাই দেখি সাইদুল স্যারের
লাইনটা মুখস্থ করে ফেলেছেন যে এটা একটা সারা জীবনের সম্পদ হবে। আসলেই সত্য, আমাদের এই লাইভ ক্লাসগুলো আপনারা দেখেন সারাদিন হ্যান ত্যান উল্টাপাল্টা জিনিস কিন্তু আপনারা শেয়ার করতে থাকেন, কিন্তু লাইভ ক্লাস হলে না, এটা শেয়ার করলে তো একটু অড দেখায়, তাই না? তো মূলত আমাদের পড়াশোনার মধ্যে আছি বা আমরা পড়ছি এটা বোঝানোর জন্য কিন্তু আমাদের মাঝে মাঝে শেয়ার করা উচিত। তাহলে প্রিয় স্যাররা সবাই দ্রুত একটু করি, আমরা শেয়ার করি, আমরা এখনই কিন্তু ক্লাসে ঢুকে যাব। ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কুড়িগ্রাম রৌমারি থেকে একজন যুক্ত আছে, খাগড়াছড়ি থেকে যুক্ত আছে একজন। ওকে, জান্নাতুল ফেরদৌস মিতু স্যার কেমন আছেন? মাশাআল্লাহ। ওকে, তাহলে চলেন আমরা আস্তে আস্তে শুরু করি। আমাদের 1 নম্বর প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। সবাই রেডি কিনা একটু বলেন। রেডি হলে 1 নম্বর প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলেন। রেডি হলে 1 নম্বর প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলেন খুব দ্রুত স্যার। ওকে 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 ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। আর আজকে কিন্তু আপনাদের জন্য সেই র্যাপিড ফায়ার অ্যাকশনও কিন্তু আছে, ঠিক আছে? তাহলে 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে 1 কিলোমিটারে কত নটিক্যাল মাইল? ঠিক আছে, আচ্ছা আপনাদের এটা একটু কোশ্চেনটা আনসার করেন। কোশ্চেনটা এভাবে হবে, কোশ্চেনটা হচ্ছে আমরা যদি কোশ্চেনটা বলি যে 1 নটিক্যাল মাইলে কত কিলোমিটার, এটা এরকম হবে যে 1 নটিক্যাল মাইলে কত কিলোমিটার, 1 নটিক্যাল মাইলে কত কিলোমিটার, এটা এখানে হবে কত কিলোমিটার। দুঃখিত প্রশ্নটা একটু এলোমেলো থাকায় আপনারা একটু আনসার করেন যে 1 নটিক্যাল মাইলে কত কিলোমিটার, 1 নটিক্যাল মাইলে কত কিলোমিটার। এটা কিন্তু রিসেন্টলি প্রশ্নে আসছে কম্বাইন্ড বোর্ডে। কে কে আনসার করতে পারবে? 1 নটিক্যাল মাইলে কত কিলোমিটার? ভেরি গুড ভেরি গুড, সবার একটু আনসারটা দেখবো আজকে। 1 নটিক্যাল মাইলে কত কিলোমিটার? আপনাদের কোশ্চেনটা হচ্ছে কত কিলোমিটার। এখন আমরা যেভাবে পড়বো সেটা একটু বলি। এই যে আমরা যে বলি 1 নটিক্যাল মাইল, 1 নটিক্যাল মাইল, এই 1 নটিক্যাল মাইল সমান সমান কিলোমিটারে কতটুকু আসে আমরা দেখব, ফুটে কতটুকু আসে, ফুট, ঠিক আছে? কত ফুট হয় এটা আমরা দেখব, এবং কত মাইল হয় সেটা আমরা দেখব, মাইল, কত মাইল হয় আমরা দেখব। তাহলে 1 নটিক্যাল মাইল, আমরা জানি যে আমাদের সমুদ্র সীমা মাপার জন্য কিন্তু নটিক্যাল মাইল ব্যবহার করা হয়, অর্থাৎ সমুদ্র সীমা নির্ধারণ করার জন্য বা সমুদ্র সীমা মাপার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে নটিক্যাল মাইল। তাহলে 1 নটিক্যাল মাইল সমান সমান কত কিলোমিটার? আমি একটু আনসারগুলো পড়ি, দেখি কে আনসার করেছে। ওকে, ভেরি গুড, আনসার করেছে 1.85, কো আনসার করেছে তানিয়া আক্তার, মোহাম্মদ উজ্জ্বল আনসার করেছে, ফয়সাল ভাই আনসার করেছে, আয়েশা রাহিম, ওকে ভেরি গুড, নিভান আনসার করেছে, রৌফমি আনসার করেছে, মুন আনসার করেছে, মাশাআল্লাহ, শুরু করে দেন স্যার। ওকে, শুরু করে দিয়েছি তো আমরা। জামান আনসার করেছে যশোর থেকে, মাশাআল্লাহ। তাহলে অনেক অনেক ধন্যবাদ প্রিয় স্যাররা। 1.852, ভেরি গুড, সবাই রাইট আনসার করেছেন আপনারা। তাহলে আমরা একটু আসি এই পাশে। আমরা জানি যে 1 নটিক্যাল মাইল সমান সমান হচ্ছে 1.852 কিলোমিটার, এটা হচ্ছে কিলোমিটার। তাহলে 1 নটিক্যাল মাইলে কিলোমিটার হিসাবে কতটুকু? 1.852। সবাইকে ক্লিয়ার কিনা? সবাই তো বলেন ক্লিয়ার কিনা? আর আমরা যদি মাইলের হিসাব বলি 1.85টা হয়ে যাবে 1.15 হয়ে যাবে। এবার ফুটের হিসাবে কত? আমরা কিলোমিটার বুঝলাম এবং মাইল বুঝলাম, ফুটের হিসাবে কত কে বলতে পারবে? 1 নটিক্যাল মাইলে কত ফুট? 1 নটিক্যাল মাইলে কত ফুট কে বলতে পারবে? কে বলতে পারবে 1 নটিক্যাল মাইলে কত ফুট? সবাই একটু আনসার করেন। সালমা হক বলেছেন এ। ওকে, অনেকে যুক্ত হচ্ছেন নতুন করে, সবাই যারা যুক্ত হচ্ছেন প্রিয় স্যাররা আপনারা অবশ্যই একটু আনসার করে দিবেন। ওকে, 18.52 হবে না, এটা হবে 1.852। আপনি হয়তো পয়েন্টটা দিতে একটু ভুল করেছেন। সামিয়া চৌধুরী বলেছেন এ, রাইট আনসার, মাশাআল্লাহ, রাইট আনসার। তাহলে আমরা একটু বলি, যদি ফুটের হিসাব করা হয় তাহলে এখন হবে 6076 ফুট। 6000 কত ফুট? 76 ফুট। এটা হচ্ছে নটিক্যাল মাইলের হিসাব। তাহলে কিলোমিটার হিসাব হলে 1.852 কিলোমিটার, ফুটের হিসাব হলে 6076 ফুট, আর মাইলের হিসাব হলে 1.15 মাইল। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে 1 নটিক্যাল মাইলে এই হিসাবগুলো সবার একটু ধারণা রাখতে হবে, কারণ এই নটিক্যাল মাইলের হিসাবটা কিন্তু প্রায় সময় আসে। ঠিক আছে, এখন নটিক্যাল মাইল কোথায় ব্যবহৃত হয় বা নটিক্যাল মাইলটা কেন ব্যবহৃত হয়? আমরা জানি, একটু আগে বলেছি, সমুদ্র সীমা নির্ধারণের জন্য। কিসের নির্ধারণের জন্য স্যার? সমুদ্র সীমা নির্ধারণের জন্য। সমুদ্র সীমা নির্ধারণের জন্য কিন্তু এটা ব্যবহৃত হয়। তাহলে সমুদ্র সীমা নির্ধারণের জন্য বা সমুদ্র সীমা কতটুকু সেটা মাপার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটাই কি? সেটা হচ্ছে নটিক্যাল মাইল। ঠিক আছে,
ওকে, সবাই সবাই একটু দ্রুত। ফাতিমা আক্তার, আমি নিউ স্টুডেন্ট, অনেক ধন্যবাদ যারা নতুন যুক্ত হচ্ছেন। আহ, হ্যাঁ হ্যাঁ, জাহিদুল ইসলাম বলেছেন আপনি পড়িয়েছিলেন বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা পড়ানোর সময়, রাইট বলেছেন স্যার। আমি কিন্তু সমুদ্র সীমাটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ। তাহলে যেটা করতে হবে স্যার, আজকে সবাই একটু শেয়ার করে দিতে হবে, যারা যুক্ত হচ্ছেন, যারা মহিন স্যারকে পছন্দ করেন, এই সাইদুল স্যার পেজের ক্লাসগুলোকে পছন্দ করেন, তারা অবশ্যই একটু শেয়ার করে দেবেন, যেন আমাদের ক্লাসগুলো সবাই একটু পেয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে লাইভে সবাই একটু শেয়ার করে দেবো, দ্রুত সবাই একটু শেয়ার করে দেবো। আচ্ছা, অনেকে আনসার করেছেন, আমার এখানে খুবই স্লো দেখাচ্ছে, আমি জানি না আপনারা সবাই রাইট আনসার করেছেন আশা করি। আচ্ছা, সবাই আনসার করেছেন মাশাআল্লাহ। তাহলে আমরা সবাই বলছি 1.85, 1.85, ভেরি গুড, 1.85, ভেরি গুড। ওকে, 1.85, 1.85। ওকে, কত মিটার হবে স্যার, কত মিটার হবে স্যার? ওকে, ভেরি গুড। কিলোমিটার, ফুট, মাইল, ভেরি গুড। সবাই আপনারা আশা করি পারছেন। এবার একটু খেয়াল করেন তো, 1 নটিক্যাল মাইলের এই যে তথ্যগুলো আমাদের এখানে আছে, এগুলো কেন ব্যবহৃত হয় বা সমুদ্র সীমায় আমরা কিভাবে ব্যবহার করি? মূলত আমাদের একটা আইন ছিল, যে আইনটার নাম হচ্ছে আনক্লোজ। এই আনক্লোজ, আনক্লোজ মানে কি? আনক্লোজ মানে হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। এটা একটু লিখে নিতে পারেন আপনারা, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। এটা একটু লিখে দিই, আনক্লোজ, ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস কনভেনশন, কনভেনশন অন দ্য ল, অন দ্য ল অফ দ্য সি। তাহলে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। তাহলে এই যে আমাদের আনক্লোজ যেই আইন আছে, বা বিশ্বের আন্তর্জাতিক যে জাতিসংঘ আছে, সেই জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক একটা আইন। এটা এটা আপনি এভাবে লিখে রাখতে পারেন, এটা হচ্ছে জাতিসংঘের সমুদ্র বিষয়ক আইন। জাতিসংঘের, জাতিসংঘের সমুদ্র বিষয়ক আইন, সমুদ্র বিষয়ক আইন। তাহলে জাতিসংঘের সমুদ্র বিষয়ক যে আইন আছে স্যার, এই জাতিসংঘের সমুদ্র বিষয়ক আইনটা থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে, জাতিসংঘের সমুদ্র বিষয়ক আইন, এই সমুদ্র বিষয়ক আইন কোনটা? সেটা হচ্ছে আনক্লোজ, আনক্লোজ, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, আনক্লোজ। এই আনক্লোজের মতে একটা সমুদ্রকে তিনটা স্ট্র্যাটেজিতে বা তিনটা ভাগে ভাগ করে। তিনটা ভাগ কি কি? একটা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা, একটা হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা, একটা হচ্ছে মহিষপান। তাহলে এই আইন অনুযায়ী আপনাদের রাজনৈতিক সমুদ্র সীমা কতটুকু থাকবে? রাজনৈতিক, রাজনৈতিক সমুদ্র সীমা কতটুকু থাকবে? সবাই একটু কমেন্ট করেন। আপনাদের অর্থনৈতিক সমুদ্র সীমা কতটুকু থাকবে? অর্থনৈতিক, অর্থনৈতিক সমুদ্র সীমা কত থাকবে? এবং আপনাদের মহিষপান কতটুকু থাকবে? কে কে পারবে? মহিষপান কতটুকু থাকবে? সবাই একটু আনসার করেন দেখি, সবাই একটু আনসার করেন দেখি কারা কারা পারছে। আমি একটু দেখতে চাই কারা কারা পারছে, আমাদের ভাই বোনরা সবাই কারা কারা পারছে। সবাই একটু দ্রুত কমেন্ট করতে হবে, যে আমরা যদি বলি যে আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা কতটুকু, আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা কতটুকু, অথবা আমাদের মহিষপান কতটুকু, কে কতটুকু পারবে দেখি। একটু দ্রুত আনসার করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা, অর্থনৈতিক এবং মহিষপান, এটা মূলত নির্ধারণ করব কিভাবে? এটা মূলত আমরা নির্ধারণ করব একটা আইন দিয়ে, যে আইনটা হচ্ছে আনক্লোজ। রাইট আনসার, রাইট আনসার। এই সবার আনসারটা এখন দেখা যাচ্ছে। জাতিসংঘের আইন, জাতিসংঘের আইন বলেছেন, কে বলেছেন এটা? FN চৌধুরী, আনক্লোজ। ওকে, নুসরাত আউনি, ওকে, আপনি আনসার করেছেন 12 কিলোমিটার। হুসাইন মুসাদ্দেক বলেছেন 12 কিলোমিটার। উম্মে রহমান বলেছেন 200 কিলোমিটার, 200 নটিক্যাল মাইল, দুঃখিত। সাইফুল ইসলাম বলেছেন 12 নটিক্যাল মাইল। রাজনৈতিক 12, অর্থনৈতিক 200, মহিষপান 354। এটা কে বলেছে এত সুন্দরভাবে? কে বলেছে? শামীম রেজা ভাই বলেছেন, মাশাআল্লাহ। তাহলে আমরা একটু বলি, এই আনক্লোজের মতে প্রত্যেকটা দেশ মূলত রাজনৈতিক বা পলিটিক্যাল যেই সমুদ্র সীমা আছে, সেটা সে ভোগ করতে পারবে 12 নটিক্যাল মাইল পর্যন্ত, 12 নটিক্যাল মাইল। অর্থনৈতিক যে সমুদ্র সীমা থাকবে, সে অর্থনৈতিক সমুদ্র সীমা সে 200 নটিক্যাল মাইল পর্যন্ত ভোগ করতে পারবে। এবং মহিষপান যে আছে, সেটা 350 নটিক্যাল মাইল পর্যন্ত ভোগ করতে পারবে। কিন্তু বাংলাদেশেরটা 4 নটিক্যাল মাইল বেশি, অর্থাৎ বাংলাদেশের 354 নটিক্যাল মাইল। এটা বাংলাদেশের স্লোপ বা বাংলাদেশের ঢালের কারণে এটা হয়। তাহলে এটা হচ্ছে কত? 354 নটিক্যাল মাইল। এই 354 নটিক্যাল মাইল শুধুমাত্র বাংলাদেশের। তাহলে আশা করি আপনারা সবাই ক্লিয়ার, যে আমরা যদি পৃথিবীর এই যে গুরুত্বপূর্ণ সমুদ্র বিষয়ক যে জাতিসংঘের আইন আছে, সেটা সম্পর্কে একটু জানি। আনক্লোজ,
আনক্লোজের পূর্ণরূপটা কি? ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। তাহলে যেটা হচ্ছে সি বা সমুদ্র নিয়ে একটা আইন, একটা ল, ঠিক আছে? এটা তিনটা ক্যাটাগরিতে ভাগ করে। একটা হচ্ছে রাজনৈতিক 12 নটিক্যাল মাইল, একটা হচ্ছে অর্থনৈতিক 200 নটিক্যাল মাইল, আর একটা হচ্ছে মহিষপান 350 নটিক্যাল মাইল। যে 350 নটিক্যাল মাইলটাকে বাংলাদেশের ক্ষেত্রে 4 নটিক্যাল মাইল বেশি, বাংলাদেশের যেই ভিত্তি রেখা থেকে একটু ঢালু, এই ঢালু হওয়ার কারণে এটা একটু বেশি। সবাইকে ক্লিয়ার স্যাররা? সবাই ক্লিয়ার কিনা বলেন। এই ধরনের প্রশ্ন যদি আপনাদের আসেন আপনারা পারবেন কিনা সবাই বলেন। পারবো ইনশাল্লাহ। সবাই একটু বলেন তো দেখি, আপনাদের দেখি কতটুকু জোর আছে যে আমরা পারবো চাকরিতে, চাকরির পরীক্ষাগুলোতে আমরা ইনশাল্লাহ পারবো। সবাই একটু কমেন্ট করেন, পারবো ইনশাল্লাহ। ওকে, আশা করছি সবাই ক্লিয়ার। চাকরি পরীক্ষাতে ইনশাল্লাহ পারবো স্যার। সবাই সবাই একটু বলেন ক্লিয়ার। ওকে, পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ স্যার, পারবো ইনশাল্লাহ। বাংলাদেশে 354 নটিক্যাল মাইল। ওকে, মাশাল্লাহ। বাংলাদেশে 354 নটিক্যাল কে বলছে? রায়ান, রায়হান বলেছেন। ওকে, সাউন্ড সমস্যা ছিল, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ইনশাল্লাহ পারবো। ওসমান গনি বলেছেন ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, শিপন বলেছেন এবারের সংগ্রাম আমাদের পাড়ার সংগ্রাম। ওকে, ইনশাল্লাহ সবাই পারবেন মাশাআল্লাহ। তারপর এটাতে চলে যাই, আমরা পরের কোশ্চেনে চলে যাই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? কে বলতে পারবে স্যার? সবাই একটু বলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সবাই একটু বলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেখেন আপনাদের যেটাতে ঝামেলা হয়, আপনারা এটা আনসার করতে থাকেন, তার মধ্যে আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে রূপপুর, আর আরেকটা হচ্ছে রামপাল। একটা হচ্ছে রামপাল আর আরেকটা হচ্ছে রূপপুর। একটা হচ্ছে রামপাল আর একটা হচ্ছে রূপপুর। কোনটা কোন জেলায় এটা নিয়ে আমরা ঝামেলায় পড়ি, কারণ রামপাল রূপপুর এই দুইটা কিন্তু কাছাকাছি, দেখতে বা শুনতে কিছুটা কাছাকাছি। যদিও রামপাল হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, আর রূপপুর হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তাহলে রামপাল হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং রূপপুর হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সবাই তো আনসার করেন। পাবনা, পাবনা, মাশাআল্লাহ, পাবনার তো ঢল বসে গেছে। পাবনা, 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 ভেরি গুড। পাবনা, পাবনা, সবাই বলেছেন পাবনা, সবাই বলেছেন পাবনা, মাশাআল্লাহ। তাহলে আমরা, আপনারা সবাই যেহেতু পাবনা আনসার করেছেন, তাহলে রাইট আনসার তো অবশ্যই পাবনা হবে। পাবনা, বাগেরহাট, আবার বলছেন বাগেরহাট বলেছেন অনেকে, যাই হোক, ভেরি গুড। একটা হচ্ছে পাবনা আর একটা হচ্ছে বাগেরহাট, হ্যাঁ এটা বলতে পারেন। রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা কোথায়? এটা হচ্ছে বাগেরহাট, এটা হচ্ছে বাগেরহাট। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা কোথায় আছে? পাবনাতে, পাবনা জেলায়। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে পাবনা। রাজশাহী হবে না, কুষ্টিয়াতে হবে না, নাটোর হবে না, আনসার কি হবে? আনসার হবে পাবনা। তাহলে আমরা যদি আনসার করি এভাবে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ আর রামপাল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটাতে কে সাহায্য করেছে, সাহায্য করেছে কে, এভাবে যদি প্রশ্ন আসে যে সাহায্য করেছে কোন দেশ, সাহায্য করেছে কোন দেশ, যদি এভাবে প্রশ্ন আসে যে সাহায্য করেছে কোন দেশ, দেখেন তো একটু খেয়াল করেন সবাই স্যার, যে সাহায্যের ক্ষেত্রে আমরা যখন সাহায্য বলি রামপাল বিদ্যুৎ কেন্দ্র আর রূপপুর, রামপাল এবং রূপপুর, যখন আমরা এই যে শব্দটা দেখি রাম, রাম শব্দটা দেখি, তাহলে অবশ্যই আমরা জানি যে সনাতন ধর্মাবলম্বীতে একটা গুরুত্বপূর্ণ একজন দেবতা, সব দেবতাই গুরুত্বপূর্ণ, কিন্তু একজন দেবতার নাম হচ্ছে রাম। তো আমরা যেহেতু রাম বলি তাহলে আমরা ভারতকে নির্দেশ করতে পারি, কারণ ভারত কিন্তু হিন্দু সংখ্যাগরিষ্ঠ বা সনাতন সংখ্যাগরিষ্ঠ একটা দেশ। আর রূপপুর, রূপ কাদের থাকে? রাশিয়ানদের, রাশিয়ানদের বেশি রূপ থাকে না, সুন্দর সুন্দর সব সাদা সাদা, এজন্য রূপপুর, রূপে একদম পুড়ে যাচ্ছে দুনিয়া, তাহলে সেটা হচ্ছে রাশিয়ান। তাহলে আমরা যদি বলি রাশিয়ান বলতে রাশিয়া সাহায্য করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, আর রামপালে সাহায্য করেছে ভারত। তাহলে কি বুঝতে পেরেছেন? এটা কি মাথায় রাখা যাবে প্রিয় স্যাররা? সবাই কি মাথায় রাখা যাবে এটা? ভেরি গুড, ভেরি গুড। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু এটা, এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া, রাশিয়া, সবাই আনসার করেছেন রাইট। তাহলে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরে এটা তো গুরুত্বপূর্ণ না তেমন একটা, কিন্তু রূপপুরটা মাথায় রাখবেন, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রথম
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তাহলে বাংলাদেশের প্রথম যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা ধরি তাহলে আমরা রূপপুর ধরবো, যেটা 2017 সালে নির্মাণের কাজ শুরু হয় বা নির্মাণ শুরু হয় এবং আলহামদুলিল্লাহ 2025 সাল থেকেই এটা রিয়েক্টরগুলো কাজ করতেছে এবং 2025 সাল থেকে এটা জাতীয় স্কেলে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। ঠিক আছে, বা চালু হবে 2025। এটা কিন্তু একদম ক্লিয়ার ভাবে চালু হবে ইনশাল্লাহ। এখনো অনেক কিছু এখনো শেষ হয়নি বা এখনো অনেক পরীক্ষা বাকি আছে, তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে স্যার সবাই ক্লিয়ার কিনা একটু বলেন তো, যে স্যার আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবাই একটু বলেন। ওকে, বিদ্যুৎ কেন্দ্র রূপপুর, অনেকে বলছেন ক্লিয়ার। মাশাআল্লাহ, ক্লিয়ার হলে তো ভালো, ক্লিয়ারটা থাকতে হবে। যখন আপনি একজন চাকরির বা জব সিকার, আপনাকে মাথায় রাখতে হবে যে আমার সাথে হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে। আপনি দেখবেন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো ধরেন একটা সাবজেক্টে সে পড়াশোনা করে, সেও দেখবেন এখন ফর্ম তুলে প্রাইমারিতে। আবার একজন ধরেন একটা প্রত্যন্ত এলাকায় ন্যাশনালের কোনো একটা কলেজে পড়াশোনা করে, আমি বলছি না কোনোটা একদম ভালো কোনোটা একদম খারাপ, আমি ডিফারেন্সিয়েট করছি না, আমি জাস্ট বলছি অবস্থানের দিক থেকে কারা কতটুকু এগিয়ে আর কারা কতটুকু অবস্থানগত দিক থেকে যারা পিছিয়ে আছে তাদের কথা বলছি। তো এই যে এত ডিফারেন্সের যারা স্টুডেন্টগুলো আছে তারা কি করে, তারা সবাই গিয়ে দেখবেন প্রাইমারিতে ফর্ম তুলছে, তারা নিবন্ধনের ফর্ম তুলছে, তারা 10 থেকে 20তম গ্রেডের ফর্ম তুলছে, আবার বিসিএস এর ফর্ম তুলছে, মানে সব জায়গায় পরীক্ষা দেবো। তো এই বিষয়গুলোর জন্য কম্পিটিশনগুলো আমাদের আরও বেশি বেড়ে যায়। তো যে কারণে কম্পিটিশনগুলোর জন্য আপনাকে এমনভাবে পড়তে হবে যে আমার সাথে যারা কম্পিটিশন করবে, যারা যতই ভালো প্রিপারেশন নেক না কেন, আমি ইনশাল্লাহ বাজিমাত করব। তাহলে এমন একটা চিন্তা ভাবনা থেকে ইনশাল্লাহ স্যার আপনারা সবাই প্রিপারেশনটা নেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে যেটা বলছিলাম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয় বলেন তো? জ্বালানি আমরা তো বললাম যে রামপালের মধ্যে কয়লা ব্যবহৃত হয়, আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম। যে ইউরেনিয়ামগুলো রাশিয়া থেকে আনা হয়েছে, ইউরেনিয়াম 235 যেটাকে বলা হয়, ইউরেনিয়াম 235। ওকে, তাহলে জ্বালানিও ক্লিয়ার, একদমই ক্লিয়ার, ফকফকি ক্লিয়ার। এই ধরনের প্রশ্ন আসলে আমরা পারবো কিনা বলেন, সবাই বলেন টু ডান স্যার, সবাই বলেন টু ডান, আলহামদুলিল্লাহ, সবাই একটু বলেন টু ডান। আর যারা শেয়ার করেন নাই অবশ্যই কিন্তু আজকে শেয়ার করে দিতে হবে, এখনই শেয়ার করে দিতে হবে। পরের কোশ্চেনটা দেখেন, এই ধরনের প্রশ্ন আপনার কাছে মনে হচ্ছে না যে স্যার এই ধরনের প্রশ্ন কি আদৌ কি আসছে? আপনি রিসেন্ট প্রশ্নটা দেখেন, মনে হয় না 1 সপ্তাহ হয়েছে পরীক্ষাটা হলো, এই গত সপ্তাহে পরীক্ষাটা হয়েছে, কম্বাইন্ড ব্যাংক এক্সাম ক্যাশ, এই ক্যাশের এক্সামটা হয়েছে। তাহলে এটাও কিন্তু একটা ভালো চাকরি, তো সেই ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনাদের চাকরি পরীক্ষাতেও আসতে পারে। অনেকে বলেছেন ইউরেনিয়াম, ভেরি গুড। ওকে, ভেরি গুড, শক্তিশালী ইউরেনিয়াম ব্যবহৃত হয়, মাশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ। তাহলে আমাদের প্রিয় স্যাররা সবাই একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? আপনাদের জন্য এই যে ক্লাসগুলো নেওয়া, এগুলো শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য, আপনাদের ভালোর জন্য, আপনাদের মঙ্গলের জন্য। তো এটা যেন আপনাদের একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় স্যাররা, সবাই একটু এটা আনসার করেন, 3 নম্বরটা একটু আনসার করেন সবাই। গ্রিনিচ মান মন্দির কোথায় বা কোন দেশে অবস্থিত? আপনারা আনসার করতে করতে আমি একটু অবস্থানটা দেখিয়ে দিই। ধরেন এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীতে 7টা মহাদেশ আছে। 7টা মহাদেশের মধ্যে আপনি প্রথমে এখানে একটা মহাদেশকে পাবেন। এই মহাদেশটার নাম কি বলেন তো? এই মহাদেশটার নাম হচ্ছে এশিয়া। ধরেন এটা হচ্ছে এশিয়া। এশিয়ার পাশে এই দিকটা ভূমধ্যসাগরের উপরের দিকটা নিয়ে আছে এখানে ইউরোপ এবং ভূমধ্য পাশেই কিন্তু হর্ন অফ আফ্রিকা সহ এই অঞ্চলটা হচ্ছে আফ্রিকা ছাড়াও এখানে অবশ্যই আছে কি বলেন তো? এখানে উত্তর আমেরিকা আছে, এই পাশটা নর্থ আমেরিকা যেটাকে আমরা বলি, আর আরেকটা হচ্ছে সাউথ আমেরিকা। এটা হচ্ছে সাউথ আমেরিকা অর্থাৎ দক্ষিণ আমেরিকা। নিচের দিকটা যেটা বরফে আচ্ছাদিত সেটাকে বলা হয় অ্যান্টার্কটিকা, আর এই পাশে একটা ওশেনি বা সবচেয়ে ছোট্ট যেটা মহাদেশ আছে ওশেনিয়া মহাদেশ আছে। এখন আমাদের সবকিছু দেখার দরকার নাই, আমরা শুধু বুঝবো গ্রিনিচ মানমন্দির জিনিসটা কি এবং গ্রিনিচ মানমন্দির থেকে কিভাবে টাইম নির্ধারণ করা হয়। ওকে, ভেরি গুড। তাহলে আমরা যেটা বলছিলাম, গ্রিনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত? গ্রিনিচ মানমন্দির মূলত হচ্ছে যুক্তরাজ্যে অবস্থিত। যুক্তরাজ্যের কোথায়? লন্ডনে, ঠিক আছে? গ্রিনিচ মানমন্দিরটা অবস্থিত ঠিক ধরেন এই জায়গাটাতে। সাপোজ আমরা ধরলাম
এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে লন্ডন। সাপোজ ধরেন এটা হচ্ছে লন্ডন। এই লন্ডনে কিন্তু গ্রিনিচ মানমন্দির আছে, অর্থাৎ এটার উপর দিয়ে একটা গুরুত্বপূর্ণ রেখা পুরো পৃথিবীর মাঝখান দিয়ে চলে গিয়েছে, যেটাকে বলা হয় মূল মধ্য রেখা। মূল মধ্য রেখা, এই মূল মধ্য রেখাটা একটা দ্রাঘিমা রেখা, যেটা পৃথিবীকে এই পাশটাতে অর্থাৎ পূর্ব দিক, পূর্ব দ্রাঘিমা, এবং এই পাশটাতে পশ্চিম দ্রাঘিমাতে ভাগ করেছে। তাহলে আপনাদের যদি প্রশ্ন আসে পুরো পৃথিবীটাকে পূর্ব দ্রাঘিমাংশ এবং পশ্চিম দ্রাঘিমাংশে ভাগ করেছে কোন রেখা, এটাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা, অথবা আপনাকে বলতে পারেন মূল মধ্য রেখা, আপনি যাই বলেন তাই রাইট। ঠিক আছে, এই রেখার একটা অংশ যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত, যে জায়গাটাতে গ্রিনিচ মানমন্দির অবস্থিত। গ্রিনিচ মানমন্দির। এখন আপনি বলতে পারেন যে স্যার গ্রিনিচ মানমন্দির দরকার কি, এটা দিয়ে কি কাজ? এখন এটা আমরা কেন পড়ছি? মূলত পুরো পৃথিবীতে যে টাইম নির্ধারণ করা হয়, যেমন ধরেন আমাদের এখানে এখন বাজতেছে কয়টা, ধরেন আমাদের এখন 9:30 বাজে বা 10টা বাজে। এখন বাংলাদেশে 10টা কেন বাজলো বা আপনার ঘড়িতে 10টা কেন বাজলো, সেই সমস্যাটা সমাধান করে গ্রিনিচ মানমন্দির। কিভাবে দেখা দিচ্ছি, যেমন ধরেন বাংলাদেশটা কোথায় আছে, বাংলাদেশটা আছে ঠিক এই জায়গাটাতে, ধরেন এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। বাংলাদেশের উপর দিয়ে একটা রেখা গিয়েছে যেটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে বাংলাদেশ কোথাকার দেশ, পশ্চিম না পূর্ব? অবশ্যই পূর্ব দিকের দেশ। তাহলে পূর্ব দ্রাঘিমাতে যারা থাকবে এই রেখা থেকে প্রতি ডিগ্রি ডান দিকে গেলে বা পূর্ব দিকে গেলে 4 মিনিট করে যুক্ত হয় বা প্লাস হয়। আবারও বলছি, প্রতি ডিগ্রি 1 ডিগ্রি পূর্ব দিকে গেলে 4 মিনিট করে প্লাস হয় বা যোগ হয়। যেমন ধরেন লন্ডনে ধরেন সকাল 10টা বাজে। এখন এমন একটা দেশ আছে যেটা লন্ডন থেকে 1 ডিগ্রি পূর্বে, তাহলে তার বাজবে 10টা কত 4 মিনিট, অর্থাৎ 4 মিনিট প্লাস। কথা কি বুঝতে পেরেছেন? আর পশ্চিমে হলে 4 মিনিট মাইনাস, অর্থাৎ তার বাজবে কয়টা 9:56 বাজবে তার এখানে। তাহলে এভাবে করে কিন্তু আমরা বাংলাদেশের কয়টা বাজে বা কত সময় এগুলো কিন্তু নির্ধারণ করতে পারি। এমন অঙ্ক কিন্তু আমরা করেছি, তাই না? আগেও করেছি। তাহলে এভাবে করে কিন্তু আমরা সময়টাকে নির্ধারণ করি। যেমন বাংলাদেশ 90 ডিগ্রিতে আছে, এজন্য প্রতি ডিগ্রি 1 ডিগ্রি যেহেতু 4 মিনিট করে বাড়ে, 90 ডিগ্রিতে কত বাড়বে, 90 গুণ 4 360 মিনিট, অর্থাৎ 6 ঘন্টা। 360 মিনিট অথবা কয় ঘন্টা? 6 ঘন্টা। এজন্যই কিন্তু আমাদের ঘড়িগুলোতে, আমাদের ল্যাপটপগুলো, কম্পিউটারগুলোতে মাঝে মাঝে লেখা থাকে এরকম, বাংলাদেশ সেট করলে দেখবেন জিএমটি গ্রিনিচ মিন টাইম প্লাস 6, এরকম একটা লেখা ওঠে, জিএমটি প্লাস 6 বা গ্রিনিচ মিন টাইম প্লাস 6। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমাদের সময়টা এমন হয়। যেমন ধরেন লন্ডনে সকাল বা দুপুর 12টা বাজে, বাংলাদেশে তখন সন্ধ্যা 6টা বাজবে, অর্থাৎ 6 ঘন্টার ডিফারেন্স, আমরা 6 ঘন্টা সামনে। কথাটা কি বুঝতে পেরেছেন স্যার? তাহলে সবাই যদি বুঝতে পারেন, সবাই একটু বলেন তো প্রতি ডিগ্রির জন্য কয় মিনিট করে বাড়বে, সবাই একটু কমেন্ট করেন এটা। প্রতি ডিগ্রির জন্য কয় মিনিট বাড়বে? প্রতি ডিগ্রির জন্য, প্রতি ডিগ্রি মানে 1 ডিগ্রি, প্রতি ডিগ্রির জন্য কত মিনিট করে বাড়বে? আনসার করেন, কত মিনিট বাড়বে? ভেরি গুড, রাসেল বিন আব্দুল খালেক স্যার বলেছেন 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট। ভেরি গুড, 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট। শাবাশ, 4 মিনিট প্লাস। ভেরি গুড, 4 মিনিট। সুমাইয়া ইসলাম বলেছেন 4 মিনিট। ওকে, আর কে বলেছেন? সরকার ইমামুল হক বলেছেন, মিম বলেছেন 4 মিনিট, কাদের বলেছেন 4 মিনিট। ভেরি গুড, 4 মিনিট করে বাড়বে। জাকির বলেছেন 4 মিনিট। ওসমান গনি বলেছেন 4 মিনিট। ওকে, এসকে শ্রাবণ বলেছেন প্রতি ডিগ্রির জন্য 4 মিনিট। প্রসনজিৎ বলেছেন 4 মিনিট। ইমরান মাহমুদ বলেছেন 4 মিনিট। মাশাআল্লাহ। ওকে, একজন তো একদম হিসাব করে দিয়েছেন, মাশাআল্লাহ। আলামিন বলেছেন 4 মিনিট। অনেক অনেক ধন্যবাদ। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টাইম ফ্রেমটা কিভাবে কাউন্ট করা হয়। এই টাইম ফ্রেম থেকে আপনাদের প্রশ্নে আসতে পারে। এখন যেহেতু এই টপিকটা পড়াচ্ছি, আরেকটা জিনিস পড়িয়ে নেই। আপনারা যুক্তরাজ্য নামটা শুনেছেন হয়তো, একটু বলেন তো যুক্তরাজ্য অথবা আমরা যেটাকে বলি প্রথম থেকে এভাবে আসি যে ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন, যুক্তরাজ্য, এই তিনটার মধ্যে আপনারা পার্থক্যটা বুঝেন কিনা? এই পার্থক্যটা কিন্তু মাঝে মাঝে চলে আসে যে ইংল্যান্ডের মধ্যে পার্থক্য, গ্রেট ব্রিটেন আর যুক্তরাজ্য, এই তিনটার মধ্যে মূল পার্থক্যটা কি?
মানে তাদের মধ্যে পার্থক্য কোথায়? 1 মিনিট সময় দিলে কিন্তু এই ঝামেলাটা ক্লিয়ার হয়ে যাবে যে ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন, যুক্তরাজ্য, এটা যারা বুঝেন না সেটা আজকে সলভ করে দেবো ইনশাল্লাহ। একটু খেয়াল করেন, যদি আমরা বলি ইংল্যান্ডে দেশ আছে কয়টা? একটি দেশ, ইংল্যান্ড নিজে একটা দেশ। আচ্ছা, গ্রেট ব্রিটেন এটা হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় দ্বীপ এবং এই দ্বীপে 3টা দেশ আছে, তাহলে গ্রেট ব্রিটেনে আছে 3টি দেশ এবং এটা কি বলেছি? এটা একটা দ্বীপ বলেছি। এই 3টা দেশ কি কি? একটা হচ্ছে ইংল্যান্ড, একটা হচ্ছে স্কটল্যান্ড, আর আরেকটা হচ্ছে ওয়েলস। আচ্ছা, যুক্তরাজ্যতে আছে কটা? যুক্তরাজ্য 4টা, ব্রিটেনও 3টা, ঠিক আছে। আর এটা হচ্ছে ইউকে, না দুঃখিত, ইউকে মানে ইউনাইটেড কিংডম, যেটা যুক্তরাজ্য হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা যদি এভাবে বলি যে যুক্তরাজ্য মানে 4, তো সেক্ষেত্রে আমাদের 4টি দেশ এখানে থাকবে। 4টি দেশ কি কি স্যার বলেন তো? 4টি দেশ হচ্ছে এই ইউকে বা ইউনাইটেড কিংডম যেটাকে আমরা বলি, এই ইউনাইটেড কিংডমে টোটাল 4টি দেশ আছে। এই যে গ্রেট ব্রিটেনের 3টি দেশ, গ্রেট ব্রিটেনের 3টি দেশ প্লাস উত্তর আয়ারল্যান্ড, বুঝতে পেরেছেন সবাই? তাহলে আমরা যদি বলি ইংল্যান্ডে কটা দেশ আছে? একটা, ইংল্যান্ড খোদ নিজে, অর্থাৎ ইংল্যান্ড একটা দেশ। গ্রেট ব্রিটেন বলে আমরা কটা দেশকে বুঝবো? 3টা, একটা হচ্ছে ইংল্যান্ড, একটা হচ্ছে স্কটল্যান্ড, একটা হচ্ছে ওয়েলস, যেটা ইউরোপের সবচেয়ে বড় দ্বীপ, সেটা হচ্ছে গ্রেট ব্রিটেন দ্বীপ। তারপর আছে যুক্তরাজ্যে কয়টা দেশ? 4টা দেশ, গ্রেট ব্রিটেনের 3টা, অর্থাৎ ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, পাশাপাশি আছে উত্তর আয়ারল্যান্ড। সবাই কি ক্লিয়ার স্যার? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, ভেরি গুড, সাবাস। ওকে আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? আমি তো সাউন্ড খুবই ক্লিয়ার শুনতে পাচ্ছি, আপনাদের কি ক্লিয়ারলি আসতেছে কিনা একটু বলেন তো। একদম ক্লিয়ার আছে সাউন্ড, কোনো ঝামেলা নাই, আমাদের এখানে একদম ক্লিয়ার আছে। যাদের একটু সমস্যা হচ্ছে তার আপনারা একটু মোবাইলটাকে একবার অন করে বা একবার বের হয়ে আবার অন করেন বা অ্যাড হন, দেখবেন সব কিছু ক্লিয়ার। ওকে, আশা করি একদম ক্লিয়ার। অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। যাই হোক, তাহলে গ্রিনিচ মানমন্দিরে এই বিষয়গুলো আমরা পাবো। পরের টপিকে চলে যাই, আশা করি এটা সবাই ক্লিয়ার। বার্ড না বিডা, দুঃখিত, বিডা থেকে প্রশ্ন এসছে। বলেন, এই বিডা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার বলেছেন রবিউল হাসান, বলেছেন ক্লিয়ার, মাশাআল্লাহ। ওকে, ভেরি গুড। তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটু বলেন ভিডা সম্পর্কে একটু বলেন। এই বিডা থেকে কিন্তু প্রশ্ন আসে, ভিডা সবাই একটু বলেন। 2016 সালে বিডা আইন গঠিত হয়েছিল, 2016 সালে বিডা অ্যাক্ট। এই বিডা অ্যাক্ট যেটাকে আমরা বলি বিডা অ্যাক্ট, এই বিডা অ্যাক্ট হয়েছিল কত সালে বলেন তো? 2016 সালে হয়েছিল বিডা অ্যাক্ট, যেটার মাধ্যমে বিডা গঠিত হয়েছিল। এখন বিডা জিনিসটা কি? বিডা না পিডা? পিডা না বিডা বলেন, এটা আনসার কি হবে? রাইট আনসার সবাই বলছেন ক, বলছেন ক ক ক, সবাই আনসার ক বলছেন। কতে কি আছে? বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। এটা কি হবে? অবশ্যই এটা হবে, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এটা মাথায় রাখতে হবে, অথরিটি। তাহলে বিডার ফুল ফর্ম বা অ্যাব্রিভিয়েশন হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। মাশাআল্লাহ, ভেরি গুড, বিডা। ওকে, ভেরি গুড। ওকে, দেশে যতগুলা দেশি বিদেশি মানে আপনার যতগুলা বিনিয়োগ হয়, ধরেন অন্য একটা দেশ বাংলাদেশে বিনিয়োগ করবে, সেই দেশটাকে উৎসাহিত করবে যে আপনি আমার দেশে আসেন, বিনিয়োগ করেন, দেখেন আমার দেশে বিনিয়োগ করার জায়গা আছে। অথবা বাংলাদেশের কোনো মানুষ বা খুবই ধনী ব্যক্তি যদি কোনো অন্য দেশে বিনিয়োগ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু বিডার মাধ্যমে কিন্তু বিনিয়োগগুলো হয়। তাহলে দেশ বিদেশে বিনিয়োগগুলোর ক্ষেত্রে বিনিয়োগকারীদের মূলত আমরা যদি বলি যে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে যেই কনসেপ্টটা, সেটা হচ্ছে বিডা এটা নিয়ে কাজ করে। কথা কি বুঝতে পেরেছেন স্যার? সবাই কি বুঝতে পেরেছেন? এই বিডার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্লোগান আছে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফর ডেভেলপমেন্ট। বিডার স্লোগানটা একটু মাথায় রাখবেন, মাঝে মাঝে পরীক্ষাতে চলে আসে। স্লোগানটা কি? বিডার স্লোগানটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফর ডেভেলপমেন্ট, ইনভেস্টমেন্ট ফর ডেভেলপমেন্ট, ইনভেস্টমেন্ট ফর ডেভেলপমেন্ট। যদি আপনাদের প্রশ্ন করে যে ভিডা বা এই যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এটার স্লোগান কি, আপনাদের কি আনসার করতে হবে? ইনভেস্টমেন্ট ফর ডেভেলপমেন্ট। সবাই কি বুঝতে পেরেছেন স্যার? এতটুকু ক্লিয়ার বলেন তো?
বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটি কে বলেছে এটা? বলেছে জাহান মিষ্টি। মোখলেস সাইদি বলেছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। রাসেক বিন আব্দুল খালিক ক বলেছেন। ফারিয়া জান্নাত রাইট আনসার। হোসেন আমিন রাইট আনসার। খালেক স্যার রাইট আনসার, ভেরি গুড। ওকে ওকে, রেজওয়ান আলী রাইট আনসার। কবির না কাদের স্যার রাইট আনসার। জান্নাতুল ফারিয়া মুন, ভোরের আলো, রেজওয়ান আলী, সবার নামগুলো একটু পড়ি। হ্যাঁ, মোহাম্মদ আক্তার, প্রিয় ভাই বোনেরা যারা যুক্ত হয়েছেন সবাই রাইট আনসার করেছেন, মাশাআল্লাহ, ভেরি গুড। এবার বিডার সম্পর্কে আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বিডার বর্তমান সময়ে যিনি চাকরিরত আছে এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে 1 নভেম্বর 2024 সালে কিন্তু তিনি যুক্ত করেছিলেন আশিক চৌধুরী। এই আশিক চৌধুরী সম্পর্কে কিন্তু আপনাদের জানতে হবে। আশিক চৌধুরী তাহলে বর্তমান এক্সিকিউটিভ যে চেয়ারম্যান আছে, বর্তমান এক্সিকিউটিভ চেয়ারম্যান তার নাম কি? তার নাম হচ্ছে আশিক চৌধুরী। আশিক চৌধুরী, এবং তিনি কিন্তু খুবই টপনচ একজন লোক, খুবই ভালো লোক এবং খুবই সুন্দরভাবে উপস্থাপনা করে। বর্তমান বাংলাদেশে উপস্থাপনার ক্ষেত্রে আমার মনে হয় উনি সবচেয়ে বেস্ট, সবকিছু উপস্থাপনা করতে পারে তিনি, ঠিক আছে। তিনি শুধুমাত্র যে বিডার হচ্ছে এক্সিকিউটিভ কমিশনার বা এক্সিকিউটিভ চেয়ারম্যান এমন না, তিনি কিন্তু বর্তমান সময়ে যে ভিসা আছে, অর্থাৎ বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি যেটা আছে, ভিসা ইকোনমিক জোন অথরিটি, এটাও নাম শুনেছেন হয়তো আপনার, বেজা বা ভিসা বলে অনেকে। বাংলাদেশ ইকোনমিক, এটা হচ্ছে, এটা ফুল ফর্মটা লিখে দিচ্ছি আমি, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। এই ভিসারও কিন্তু প্রধান কে বলেন তো? প্রধান হচ্ছেন আশিক চৌধুরী। এখন আপনাদের মাঝে মাঝে কোশ্চেন আসে যে বর্তমানে বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান কে আশিক চৌধুরী, কত তারিখে বা কত সালে তিনি যুক্ত হয়েছিলেন? তিনি মূলত গত বছর লাস্টের দিকে তিনি যুক্ত হয়েছিলেন, অর্থাৎ 2024 সালের নভেম্বরে, 2024 সালের 1 নভেম্বর যুক্ত হয়েছিলেন তিনি। আশিক চৌধুরী কোথায় যুক্ত হয়েছিলেন? বিডায় যুক্ত হয়েছিলেন। সবাইকে ক্লিয়ার স্যার? সবাই একটু বলেন। এই বিডার যিনি বর্তমান সময় এক্সিকিউটিভ আপনার হচ্ছে চেয়ারম্যান আছেন জনাব আশিক চৌধুরী বা আশিক স্যার, তাকে কিন্তু একটা বড় মর্যাদায় আমরা ডাকি। তাকে কিন্তু রাষ্ট্রদূত বা স্টেট মিনিস্ট্রির মতো কিন্তু পাওয়ার দেয়া হয়, তাকে কিন্তু অনেক পাওয়ার দেওয়া হয়েছে। তাহলে আপনাদের একজন রাষ্ট্রদূতের যে পাওয়ার, তারও কিন্তু সমান অধিকার বা সমান পাওয়ার বা সমান পদমর্যাদা। সবাই কি বুঝতে পেরেছেন স্যার? সবাই কি বুঝতে পেরেছেন কিনা একটু বলেন তো? সবাই কি একটু বুঝতে পেরেছেন? তাহলে যদি আপনাকে বলা হয়, ভেরি গুড, সোনালী কে বলেছে? সোনিয়া বর্মন বলেছেন, ভেরি গুড। শাহিন আক্তার, শাহিন আপন বলেছেন, ফাহিম বলেছেন, নীলকাব্য। আর এটা কি পেড বেচের ক্লাস না, ফ্রি ক্লাস? ওকে, সৈয়দা জাহান্নাতুল ফারিয়া মুন বলেছেন, মাশাল্লাহ। ওকে, মুখলেস সাইদি বলেছেন, অনেক ধন্যবাদ। সালমা হক বলেছেন স্লোগান ইনভেস্ট ফর ডেভেলপমেন্ট, কে বলেছেন এটা? অনুপমা আরুষি, আপনাকে অনেক ধন্যবাদ এটা লেখার জন্য, অনেক ধন্যবাদ। ওকে, জান্নাতুল্লাহ আছেন আমাদের সাথে, মুখলেস, তারপর হচ্ছেন আশিক, সবাই আশিক আনসার করেছেন, মাশাল্লাহ, সবাই রাইট আনসার করেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পারছি। তাহলে যদি বলা হয় বিডা এবং বেজা দুইটারই পরিচালককে বা দুইটারই চেয়ারম্যানকে, দুইটারই চেয়ারম্যান হচ্ছে আমার আপনার প্রিয় আশিক চৌধুরী, এবং তিনি 2024 সালের 1 নভেম্বর থেকে কিন্তু এই ক্ষমতাটা নিয়েছেন। তিনি বেজা এবং বিডা দুইটারই কিন্তু চেয়ারম্যান পদে আছেন। তাকে কিসের পদমর্যাদা দেওয়া হয়? তাকে স্টেট মিনিস্ট্রি অর্থাৎ রাষ্ট্রদূতের পদমর্যাদার সমান অধিকার দেওয়া হয় কাকে? এই যে আমাদের আশিক স্যারকে। সবাই ক্লিয়ার? ওকে, আশা করছি একদম ক্লিয়ার। ওকে, আমির ইসলাম স্যার কেমন আছেন? অনেকে লেটে যুক্ত হয়েছেন, স্যাররা আপনারা সবাই একটু ক্লিয়ার করেন, ঠিক আছে? আচ্ছা, একজন কে বলছে স্যার ইউকে এবং ইউএস এর ডিটেলসটা বুঝি না, কে বলেছেন এটা? বলেছেন কাজী তাহসিন সুজন। আচ্ছা, আপনাকে একটু বলে দিচ্ছি, খেয়াল করেন। ইউএসএ একটা ভিন্ন দেশ, ইউএসএ হচ্ছে একটা ভিন্ন দেশ, আর ইউকে একটা ভিন্ন দেশ। এটা ইউরোপের দেশ, আর এটা হচ্ছে উত্তর আমেরিকার দেশ, ঠিক আছে। এটাতে মূলত অঙ্গরাজ্য সিস্টেম, অর্থাৎ 50টা অঙ্গরাজ্য নিয়ে এটা গঠিত, যার 50তম অঙ্গরাজ্য হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ। আর ইউকে তো একটু আগে বলেছি 4টি দেশ নিয়ে মূলত একটা রাজ্য গঠিত হয়, যেখানে রাজ্য বলতে সেখানে 4টা দেশ রানী বা ব্রিটিশ রানী বা রাজা যাকে হয় তাকে মান্য করে, এভাবে করে তারা ইউকে বা ইউনাইটেড কিংডম হয়। তাহলে এটা হচ্ছে ইউনাইটেড কিংডম, আর ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে একটা হচ্ছে আমেরিকা
আর আরেকটা হচ্ছে যুক্তরাজ্য, এটাকে বলা হয় যুক্তরাজ্য। আশা করি বেসিক ডিটেলসটা ক্লিয়ার। আপনি একটু ম্যাপ দেখলেই বুঝতে পারবেন দুইটার ডিফারেন্স। দুইটার মাঝখানে বিশাল এক সাগর আছে, পৃথিবীর সবচেয়ে বড় এস আকৃতির মহাসাগর যেটাকে আমরা বলি আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর আছে এটাতে। ভেরি গুড স্যার, আশা করি আপনারা সবাই ক্লিয়ার। পরেরটাতে চলে যাচ্ছি আমি প্রশ্নে। গ্রিনিজ তো শেষ, বিডাও শেষ, সামুদ্রিক, এটা একটু আনসার করেন, এটা দ্রুত আনসার করতে হবে বুলেট বেগে। খুবই কম আজকে এমসিকিউ আমাদের, বেশি এমসিকিউ নাই। সামুদ্রিক ও জলসীমার সম্পদ ব্যবহার করে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রযুক্তি অর্জনের ধারণাকে কি বলে? তাহলে আমরা যদি সমুদ্র এবং জলসীমা ব্যবহার করি, সেটার সাথে যদি অর্থনীতিকে মিলিয়ে আনি, তাহলে সেটা কি ইকোনমি হবে? কে আনসার করতে পারবে? ভেরি গুড, ভেরি গুড, সবাই একটু বলেন। কে আনসার করেছে? আমি আনসারগুলো একটু লাস্টে চলে আসছে, আমি একটু দেখি। ভেরি গুড, সাইদুল বলেছেন এ, রাইট আনসার, রাইট আনসার এ বলেছেন। ব্লু ইকোনমি বলেছেন শায়লা। তারপরে জামা মনি বলেছেন ব্লু ইকোনমি। ব্লু 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 না কিন্তু, আবার ব্লু। তাহলে ব্লু ইকোনমি, তাহলে এটা হচ্ছে ব্লু ইকোনমি। ব্লু ব্লু ইকোনমি, ব্লু ইকোনমি। আপনাদের মাঝে মাঝে কোশ্চেন আসতে পারে ব্লু ইকোনমি কি রিলেটেড বা কি বিষয়ক ইকোনমি? এটা হচ্ছে সমুদ্র বিষয়ক অর্থনীতি। সমুদ্র বিষয়ক অর্থনীতি, বিষয়ক অর্থনীতি। তাহলে সমুদ্র বিষয়ক অর্থনীতিকে আমরা বলছি ব্লু ইকোনমি। সমুদ্র বিষয়ক অর্থনীতিকে কি বলবো স্যার? সবাই একটু আনসার করেন। সমুদ্র বিষয়ক অর্থনীতিকে আমরা কি বলবো? বলবো আমরা ব্লু ইকোনমি। ভেরি গুড, ব্লু ইকোনমি, সমুদ্র বিষয়ক অর্থনীতি। একজন বলেছেন স্যার ব্লু ইকোনমি মূলত কি? আচ্ছা, ব্লু ইকোনমি মানে হচ্ছে, ধরেন আপনি বাংলাদেশের সমুদ্রটা একটু খেয়াল করেন, বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর থেকে আপনি কিভাবে সম্পদগুলো তুলে আনবেন? আপনি কিভাবে গ্যাসগুলো তুলে আনবেন, খনিজ দ্রব্যগুলো তুলে আনবেন, মাছ আহরণ করবেন, এটা কিভাবে বাজারজাত করবেন, এটা কতটুকু মার্কেট হতে পারে, সেটা থেকে কত টাকা ইনকাম হতে পারে, সব কিছু মিলিয়ে যে অর্থনীতি, সেটাকে বলা হচ্ছে ব্লু ইকোনমি বা সমুদ্র বিষয়ক অর্থনীতি। ঠিক আছে, ব্লু মানে নীল, পানির রং নীল, তো সেক্ষেত্রে ব্লু ইকোনমি। ঠিক আছে, বাংলাদেশের যে সমুদ্র সীমা আছে, বাংলাদেশ সমুদ্র সীমা কত বলেন তো? 1,18,813। 1,18,813, এটা মাথায় রাখবেন। 1,18,813, 1,18,813 বাংলাদেশের যে বঙ্গোপসাগরের যে বাংলাদেশের সমুদ্র সীমা আছে 1,18,813। এই এতটুক মেরিটাইম যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারিতে যত ধরনের আমরা গ্যাস পাবো, তেল পাবো, খনিজ সম্পদ পাবো, মাছ পাবো, সব কিছু আমাদের। এবং সেগুলো নিয়ে যে অর্থনীতি, সেটাই মূলত ব্লু ইকোনমি। এবং এটা শুধু আমাদের জন্য না, যত দেশের সমুদ্র আছে সবগুলো দেশের জন্য। তাহলে এটা হচ্ছে বঙ্গোপসাগরের আয়তন বা আমাদের অঞ্চল, বঙ্গোপসাগরে বাংলাদেশের আয়তন। বঙ্গোপসাগরে বাংলাদেশের যেই আয়তনটা, সেটার কথা বললাম, এটা 1,18,813। এবার মাথায় রাখবেন 1,18,813। তাহলে আমরা এখান থেকে যতগুলো চ্যালেঞ্জ গ্রহণ করি, এমন না যে শুধু টাকা আসতেছে সেটাই কিন্তু ইকোনমি। ইভেন এখানে যতগুলো জলবায়ুর চ্যালেঞ্জ আসবে, জলবায়ুগত যত ঝামেলাগুলো আসবে, দুর্যোগ আসবে, সেগুলো মোকাবেলা করাও কিন্তু ব্লু ইকোনমির একটা চ্যালেঞ্জ। সবাই কি বুঝতে পেরেছেন স্যার? সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলেন তো যে স্যার বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, একদম ক্লিয়ার। ভেরি গুড, ভেরি গুড। একজন বলছেন ব্লু ইকোনমি, স্যার ব্লু ইকোনমির, ভেরি গুড, ভেরি গুড। ব্লু ইকোনমি, ব্লু ইকোনমি, ওকে। ব্লু ইকোনমির প্রবক্তা কে? একজন বলেছেন, ভেরি গুড। ব্লু ইকোনমির প্রবক্তা কে? মাশাআল্লাহ, দেখেন কোশ্চেন থেকে কোশ্চেন আসে, ব্লু ইকোনমির প্রবক্তা কে? আপনাদের এই প্রশ্নটা আসতে পারে, প্রবক্তা কে? ব্লু ইকোনমির প্রবক্তা হচ্ছে গুন্টার পাউলি। এই প্রশ্নটা মাঝে মাঝে চলে আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গুন্টার পাউলি, গুন্টার পাউলি, এই গুন্টার পাউলি। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় ব্লু ইকোনমির প্রবক্তা কে, ব্লু ইকোনমির প্রবক্তা হচ্ছে গুন্টার পাউলি। তিনি কিন্তু 2010 সালে ব্লু ইকোনমির উপর একটা বইও লিখেছে, যেটার নামই হচ্ছে দ্য ব্লু ইকোনমি। তার গ্রন্থটা কি বলেন তো? গুন্টার পাউলির গ্রন্থের নাম হচ্ছে দ্য ব্লু ইকোনমি। দ্য ব্লু ইকোনমি, ইকোনমি। তিনি 2010 সালে এটা লিখেছিলেন, 2010 সালে, 2010 সালে এই বইটা লিখেন গুন্টার পাউলি। তাহলে আপনাদের যদি প্রশ্ন আসে গুন্টার পাউলি তিনি কত সালে দ্য ব্লু ইকোনমি বইটা লিখেছেন বা গ্রন্থটা লিখেছেন? 2010 সালে। আর প্রবক্তা কিসের? সমুদ্র অর্থনীতির প্রবক্তা। সবাই কি বুঝতে পেরেছেন স্যার? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, একজন বলেছেন ক্লিয়ার। কে বলেছেন? জাহান মিষ্টি বলেছেন ক্লিয়ার। কে বলেছেন? গুন্টার পাউলি। মাশাআল্লাহ, শিপন স্যার বলেছেন গুন্টার পাউলি। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ।
স্যার প্রতিদিন কিভাবে যুক্ত হব? যুক্ত হওয়ার জন্য সাইদুল স্যার পেজটাকে একটু ফলো করে রাখবেন, গুন্টার পাওলি, ভেরি গুড। এবার আপনাদের কাছে আরও কিছু বিষয় নিয়ে একটু বলি, কারণ এখানে বলার কিছু জায়গা আছে। যেমন ব্লু ইকোনমি তো আমরা বুঝলাম যে এটা রাইট আনসার। গ্রিন ইকোনমি মানে কাকে বুঝে? পরিবেশ বিষয়ক অর্থনীতি, পরিবেশ বিষয়ক অর্থনীতি, পরিবেশ বিষয়ক অর্থনীতি। ডিজিটাল ইকোনমি মানে হচ্ছে তথ্য প্রযুক্তি ভিত্তিক অর্থনীতি, তথ্য প্রযুক্তি ভিত্তিক অর্থনীতি, ভিত্তিক অর্থনীতি, এটাগুলো বলা হয় ডিজিটাল অর্থনীতি। সিলভার ইকোনমি কাকে বলা হয়? সিলভার ইকোনমি এটা কে পারবে? এটা যে পারবে তার জন্য আজকে একটা গিফট আছে। বলেন সিলভার ইকোনমি কে বলতে পারবেন? সিলভার ইকোনমি কাকে বলা হয়? আমরা আরো অনেকগুলো আলোচনা করব, সিলভার, গ্রে, ব্ল্যাক আছে এরকম, ঠিক আছে। মূলত সিলভার ইকোনমি বলতে আমরা বুঝি আমাদের যেই বয়স্ক যে মানুষগুলো আছে না, বর্তমান সময়ে আমাদের যেই সমাজে বয়স্ক মানুষ থাকে, প্রবীণ মানুষ থাকে, তাদের কেন্দ্র করে, তাদের স্বাস্থ্যসেবা কেন্দ্র করে যে অর্থনীতি গড়ে ওঠে সেগুলোকে আমরা বলি সিলভার ইকোনমি। তাহলে সিলভার ইকোনমি কি বলেন তো? প্রবীণদের, প্রবীণ বা বয়স্কদের কেন্দ্র করে গড়ে ওঠে, কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনীতি, বা তাদের স্বাস্থ্যসেবা ক্ষেত্রে, দুঃখিত এটাতে স্বাস্থ্যসেবাটা উল্লেখ করতে হবে, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যসেবা, এই স্বাস্থ্যসেবাকে কেন্দ্র করে গড়ে ওঠা যেই ইকোনমি আছে সেটাকে বলা হয় সিলভার ইকোনমি। সিলভার ইকোনমি ছাড়াও আপনাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ আছে, সেগুলো একটু লিখে দিচ্ছি। যেমন ধরেন ব্ল্যাক, ব্ল্যাক ইকোনমি, এবং আরেকটা হচ্ছে গ্রে ইকোনমি। এই দুইটা কি বলেন তো? ব্ল্যাক ইকোনমি কি জিনিস আর গ্রে ইকোনমি কি জিনিস? ব্ল্যাক মানে তো খারাপ আপনারা বুঝতে পারতেছেন যে ব্ল্যাক মানি তো সারাদিন শুনি, তাহলে হয়তো বা ব্ল্যাক ইকোনমিটাও খারাপ হবে, তাই না? আসলেই অবৈধ অর্থনীতি, যেমন ধরেন আপনি মাদক, চোরাচালান, ঘুষ, সবগুলোকে বলা হচ্ছে ব্ল্যাক ইকোনমি। তাহলে মাদক, চোরাচালান এগুলো মাথায় রাখতে পারেন। মাদক চোরাচালান অথবা ঘুষ, ঠিক আছে, এগুলো সবগুলোর থেকে যে ইনকাম হয় বা ইকোনমিটা বিল্ড আপ হয়েছে সেটাকে বলা হয় ব্ল্যাক ইকোনমি। গ্রে ইকোনমি কি? এটা একটু সূক্ষ্ম মাথায় বা ঠান্ডা মাথায় বুঝতে হবে যে গ্রে ইকোনমি কি। বুঝতে পেরেছেন? মানে এগুলো সম্পর্কে একটু বুঝতে হবে। যেমন ধরেন যে বিষয়গুলা, যে লেনদেনগুলা অবৈধ নয়, কিন্তু এগুলার লেনদেনের হিসাব সরকারের কাছে থাকে না, এমন তথ্যগুলোকে বা এমন ইকোনমিগুলোকে আমরা কি বলি? এমন ইকোনমিকে আমরা বলি গ্রে ইকোনমি। যেমন ধরেন একজন লোক, সে সকালবেলা তার এলাকায় একটা ছোট্ট তার পুকুর আছে, পুকুর থেকে সে একটা 2 কেজিওয়ালা একটা মাছ ধরলো, মাছটা ধরে সে বাজারে বিক্রি করে দিল। এখন এই যে 2 কেজি একটা মাছ বিক্রি করলো সে, এখান থেকে মানে সরকারের কি দরকার ছিল? একটা ট্যাক্স দরকার ছিল, কিন্তু সরকার জানেই না যে ওই লোকটা একটা মাছ বিক্রি করেছে, কিন্তু এটা তো অবৈধ না, সে তো বৈধভাবে বিক্রি করেছে তার পুকুরের মাছ, ঠিক আছে। তো এই যে সরকার যেটা থেকে ট্যাক্স পায় না, কিন্তু সরকারের হিসাব নাই, কিন্তু সেটা বৈধভাবে আদান প্রদান হচ্ছে বা বিক্রি হচ্ছে, এমন অনেক পণ্য হতে পারে, অনেক জিনিস হতে পারে, সেই যে মাঝখানের যে ইকোনমিটা আছে সেই ইকোনমিটাকে বলা হচ্ছে গ্রে ইকোনমি বা ধূসর অর্থনীতি। ধূসর অর্থনীতি, এটা কি বুঝতে পেরেছেন স্যার? ধূসর অর্থনীতি কি বুঝতে পেরেছেন? মানে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত নয় এবং অবৈধও নয়, এমন অর্থনীতিগুলোকে বলা হয় কি? এগুলোকে বলা হচ্ছে কি বলেন? এগুলো বলছে গ্রে ইকোনমি। ভেরি গুড, গ্রে, ভেরি গুড। কর ফাঁকি বা অনৈতিক কাজ, শাহিন আপন বলেছেন, ভেরি গুড, রাইট আনসার। তাহলে আমরা গ্রে ইকোনমি বা ধূসর অর্থনীতি বলতে কি বুঝবো? একজন বলছে স্যার আরেকটা উদাহরণ দেন। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরেন আপনার আশেপাশে ছোট ছোট মুদি দোকানদার থাকে, ওই মুদি দোকানদারকে কিন্তু ধরেন ছোট ছোট জিনিস সে বিক্রি করে, ধরেন পান বিক্রি করে। এখন পান বিক্রি করতে গেলে তো তাকে ট্যাক্স দিতে হয় না, বা ধরেন তাকে ছোট ছোট একটা মুদি দোকান সে নিজের মতো করে গড়ে তোলে, বা নিজের কোনো হোমমেড জিনিস বিক্রি করে, এখন এই হোমমেড পিঠা বিক্রি করে, এখন এগুলোর জন্য তো তাকে ট্যাক্স দিতে হয় না। তো এই যে ট্যাক্সগুলো না দেওয়ায় বা সরকার এগুলো তো অবৈধ বলতে পারবে না, এই জন্য নিবন্ধিত না আবার অবৈধও না, এমন যে বিজনেসগুলো আছে সেগুলোকে আমরা বলবো ধূসর অর্থনীতি। অর্থাৎ নিবন্ধিত নয় প্লাস অবৈধ নয় এমন যে অর্থনীতিগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো? ধূসর অর্থনীতি। স্যার বুঝতে পেরেছেন সবাই? বুঝলে একটু বলেন তো, ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। হুসাইন মুস্তাকিন বলেছেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ভেরি গুড, অনেক ধন্যবাদ। গ্রে ইকোনমি, ধূসর অর্থনীতি, গ্রে ইকোনমি, ধূসর অর্থনীতি। তাহলে দেখেন এই ধরনের প্রশ্নগুলো কোথায় আসছে? 1 সপ্তাহ আগের পরীক্ষায়, অর্থাৎ কম্বাইন্ড ব্যাংক এক্সাম যেটা ছিল ক্যাশের নিয়োগ 2022 সালে সার্কুলার, পরীক্ষা হয়েছে 25-এ,
তাহলে এই যে পরীক্ষাটা হলো, হুট করে পরীক্ষাটা হয়ে গেল, সেটার প্রশ্নগুলো তো এগুলা। আপনারা আজকে নেট একটু সার্চ দিবেন, প্রশ্নগুলো কালেক্ট করবেন, দেখবেন সব একই প্রশ্ন। তাহলে এগুলো কি কঠিন প্রশ্ন? কঠিন না। কিন্তু পরীক্ষার হলে কেন আমরা পারা জিনিস ভুল করে আসি? ওভার এক্সাইটমেন্ট বা ওভার কনফিডেন্স। আমাদের মনে হয় যে না আমরা ইজি জিনিসগুলো পারি, আর এগুলো তো পারি, পারি। এরকম পারি করতে করতে পরীক্ষার সময় ইজি জিনিসগুলো আমরা ভুল করে আসি। এটা আশা করি আমরা পারবো। আচ্ছা স্যার, তাহলে আশা করি আপনারা সবাই ক্লিয়ার এটাতে। এবার তারপরটাতে চলে যাই আমরা। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ইপিজেড কোনটা? বাংলাদেশের বৃহত্তম ইপিজেড কোনটা? বৃহত্তম ইপিজেড এখানে বাংলায় দিয়েছে যে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, কিন্তু এটাকে ইংরেজিতে বলে কি হয়? ইপিজেড এর ইংলিশ অ্যাব্রিভিয়েশনটা কি বলেন তো? এক্সপোর্ট প্রসেসিং জোন। এক্সপোর্ট প্রসেসিং জোন। তাহলে এক্সপোর্ট প্রসেসিং জোন, এক্সপোর্ট প্রসেসিং জোন, এই এক্সপোর্ট প্রসেসিং জোনটাকে আমরা বলি ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন। সবাই কি বুঝতে পেরেছেন স্যার? একটু বলেন তো এই ইপিজেডটা সম্পর্কে সবাই কি ক্লিয়ার? এক্সপোর্ট প্রসেসিং জোন, এক্সপোর্ট প্রসেসিং জোন। একজন বলছে স্যার পুরোটা লিখে দেন। পুরোটা ও প্রসেসিংটা লিখি নাই, আচ্ছা এটাও লিখে দিচ্ছি। এক্সপোর্ট প্রসেসিং জোন নেন, সবাই একটু লিখে নেন, সবাই একটু লিখে নেন। এক্সপোর্ট প্রসেসিং জোন। তাহলে এই যে আমরা এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড বলছি, এটাতে কি করে? রপ্তানিগুলোর জন্য, রপ্তানি করার জন্য সেগুলোতে প্রক্রিয়াজাত করা হয়, ঠিক আছে? তাহলে এই এক্সপোর্ট প্রসেসিং জোনটাকে যে নির্ধারণ করে বা যেটাকে নিয়ন্ত্রণ করে, সেই সংস্থার নাম কি? কে কে বলতে পারবে? একটু কমেন্টে জানান। আমাদের যে ইপিজেডগুলোকে নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? এটাকে বলা হয় ব্যবসা। কি বলা হয়? ব্যবসা, অর্থাৎ বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, ব্যবসা। ব্যবসার নাম কি বলেন তো? BEPZA, অর্থাৎ বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, ব্যবসা। এটা 1980 সালে প্রতিষ্ঠিত হয়। 1980 সালে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত হয়। তাহলে যদি বলা হয় ব্যবসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1980 সালে প্রতিষ্ঠিত হয়। ব্যবসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 80 সালে। বর্তমান সালে 8টা জায়গাতে কিন্তু এই মানে আমাদের কিন্তু ইপিজেড আছে। আমরা জানি যে সরকারি ইপিজেডগুলো আছে, 2টা বেসরকারি ইপিজেড আছে। এগুলো একটু ভালো করে পড়বেন। তাহলে যদি বলা হয় ইপিজেড নিয়ন্ত্রণকারী সংস্থা, নিয়ন্ত্রণকারী সংস্থা, তাহলে নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি? ব্যবসা। এই ব্যবসাটা মাথায় রাখতে হবে। বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1980 সালে। সবাই কি পারবেন স্যার? একটু বলেন তো। আলহামদুলিল্লাহ, সবাই একটু বলবেন স্যার। একজন বলেছে স্যার ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড, ক্লিয়ার, ভেরি গুড। ওকে, আশা করছি ক্লিয়ার। তাহলে বাংলাদেশের ব্যবসাগুলো বা এই যে ব্যবসা পরিচালিত যে ইপিজেডগুলো আছে, এগুলোর মধ্যে সর্বপ্রথম কোথায়? সবচেয়ে বড় বা প্রথমগুলো কিন্তু চট্টগ্রাম কেন্দ্রিক। কারণ আমরা জানি বাংলাদেশের বাণিজ্যিক নগরী বলা হয় কাকে? চট্টগ্রামকে। এবং এই চট্টগ্রামের আমরা জানি পোর্ট সুবিধা আছে, ল্যান্ডের সুবিধা আছে, সব দিক থেকে এটা সুবিধার জায়গা। তো সেই কারণে চট্টগ্রামে কিন্তু আপনারা দেখবেন বাণিজ্যিক এরিয়াগুলো বেশি। চট্টগ্রামের অনেকগুলো এলাকাকে কিন্তু বাণিজ্যিক এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে। তো তার আগেও বাংলাদেশের চট্টগ্রামে 1983 সালে প্রথম ইপিজেডটা গড়ে উঠেছিল। এটা একটু মাথায় রাখতে পারেন। চট্টগ্রামের ইপিজেডে দক্ষিণ হালি শহর, দক্ষিণ হালি শহরে, দক্ষিণ হালি শহর। এটা হচ্ছে আমার বাসা, ঠিক আছে? আমার আমার বাসার ছাদ থেকে এটা দেখা যায়, দক্ষিণ হালি শহর। মানে যে ইপিজেডটা আছে সেটা। আমার বাসা হচ্ছে চট্টগ্রামের দক্ষিণ হালি শহরে। আপনাদের সকলের দাওয়াত রইল, ঠিক আছে? তাহলে এই চট্টগ্রামের দক্ষিণ হালি শহর অঞ্চলে, এই দক্ষিণ হালি শহর অঞ্চলে 1983 সালে প্রথম ইপিজেডটা গড়ে ওঠে। ইপিজেডটা গড়ে ওঠে, এটা একটু মাথায় রাখবেন। তাহলে 1983 সালে চট্টগ্রামের দক্ষিণ হালি শহরে কিন্তু এটা গড়ে উঠেছিল বাংলাদেশের ইপিজেড, যেটা যাত্রা শুরু করে। আর সর্বশেষ যেটা হচ্ছে নির্মাণাধীন, সেটা হচ্ছে শেরপুরে। সর্বশেষ শেরপুর, শেরপুর, শেরপুর অঞ্চলে হবে, শেরপুর। আপনি বলতে পারেন স্যার বেসরকারির মধ্যে কোনটা আছে? কে কে বলেন তো? অনেকেই তো রাইট অ্যান্সার করেছেন, সাবাস, মাশাআল্লাহ, কমেন্টের বন্যা বসে যাচ্ছে। স্যার চট্টগ্রাম, চিটাঙ্গা। হ্যাঁ স্যার চিটাঙ্গা, কিন্তু হয়তো বা কথাই বুঝেন না, ভয়েস টোনে হয়তো বা বুঝেন না, কিন্তু চট্টগ্রাম, চট্টগ্রাম মুহসিন কলেজের ছাত্র এবং চট্টগ্রাম। আমার বাড়ি কর্ণফুলীতে। মাশাআল্লাহ, ওই তো অনেকের এলাকার লোক পেয়ে যাচ্ছি, মাশাআল্লাহ। ওকে, আপনাদের সকলকে শুভকামনা জানাই। এবং আপনি একটু বলবেন যে চট্টগ্রামের হালি শহর বা দক্ষিণ হালি শহরের 1983-তে প্রথম ইপিজেডটা হয়, আর সর্বশেষ হচ্ছে শেরপুর। শেরপুরে হবে সর্বশেষ, এটা হয় না এখনো, সর্বশেষ। এটা নির্মাণ চলছে, তাহলে সর্বশেষ। ইউনুসের ঘরের লোক,
আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি ছিলেন চট্টগ্রাম কলেজে, অর্থাৎ আমাদের কলেজের অপোজিটের কলেজের সিনিয়র বড় ভাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আমরা এটা আশা করি পারবো। সবাই একটু বলেন, যদি আমরা বলি যে আমাদের যে ইপিজেড আছে অর্থাৎ এক্সপোর্ট প্রসেসিং জোন আছে, এক্সপোর্ট প্রসেসিং জোনের মধ্যে বেসরকারি কোনটা আছে? সবার প্রথম বেসরকারি কোনটা? হিয়া মনি বলছেন দক্ষিণ হারি শহরে। আরে দক্ষিণ হারি শহর না, এটা হচ্ছে দক্ষিণ হালি শহর। খুব সুন্দর নাম না, দক্ষিণ হালি শহর। ওকে, আচ্ছা। আমাদের সরকারিটাও কিন্তু চট্টগ্রামে বেসরকারি, প্রথম বেসরকারি বেসরকারি ইপিজেড, এটাও হচ্ছে চট্টগ্রামে। তাহলে যদি বলা হয় বাংলাদেশের প্রথম বেসরকারি ইপিজেড, যেটা কোরিয়ান ইপিজেড নামে পরিচিত, সেই কোরিয়ান ইপিজেড কোথায়? সেটা কিন্তু চট্টগ্রামে। চট্টগ্রামের কোথায় যদি আনসার আসে? আনোয়ারাতে। চট্টগ্রামের কোথায়? আনোয়ারা। চট্টগ্রামের আনোয়ারাতে প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1999 সালে প্রথম বেসরকারি ইপিজেড, যেটার নাম হচ্ছে মূলত কোরিয়ান ইপিজেড। এটার নাম হচ্ছে কোরিয়ান ইপিজেড। কৃষিভিত্তিক ইপিজেডও আছে ঈশ্বরদীতে, আবার আপনাদের নীলফামারীতে। তারপর আবার আপনি দেখবেন যে ঈশ্বরদীর যে পাবনাতে একটা লাস্ট বা লেটেস্ট যেই বেসরকারি যেই আপনার ইপিজেডটা আছে সেটা তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে ঈশ্বরদী প্রাইভেট ইপিজেড। তাহলে এগুলো সম্পর্কে একটু ভালো করে জানবেন স্যার। ওকে, ভেরি গুড। চট্টগ্রাম ইপিজেড, ভেরি গুড, অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা একদমই ক্লিয়ার। আর আমরা যখন একটা পার্টিকুলার ইস্যু নিয়ে আলোচনা করি বা কোনো একটা টপিক নিয়ে আলোচনা করি, আমাদের চেষ্টা থাকবে, আমাদের সবার প্রত্যাশা থাকবে যে আমরা সেটা রুট লেভেল থেকে পড়াশোনা করব। আপনি যত গভীর থেকে সেটা ভালো করে পড়াশোনা করতে পারবেন, আপনি যত প্রশ্ন করতে পারবেন ওই টপিকটাকে, যে এটা কেন হলো, এটার উত্তর দাও, তখন দেখবেন আপনার সাধারণ জ্ঞানটা ইজি হবে, সাধারণ জ্ঞানটা পড়তে আপনার ভালো লাগবে। আর আপনি যখন কোনো একটা টপিক ধরে হুদাই পড়াশোনা করছেন, সেটার আগামাথা কিছু নাই, বুঝতেছেন না, তখন কিন্তু পড়াশোনাটা জমে না। ঠিক আছে স্যার, আশা করছি আপনারা একদমই ক্লিয়ার। সবাই একটু বলেন ক্লিয়ার কিনা। ওকে, ভেরি গুড, ক্লিয়ার, ভেরি গুড। কোরিয়ান ইপিজেড, মাশাআল্লাহ। তাহলে আশা করছি সবাই একটু মাথায় রাখবেন। পরেরটাতে চলে যাই। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য, ওরে বাবা, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ইইউ, যেটাকে আমরা কি বলি বলেন তো? ইউরোপিয়ান ইউনিয়ন, ইইউ। তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন, সবাই একটু বলেন স্যার। ইউরোপিয়ান ইউনিয়ন, ক্লিয়ার বলেছেন কৃষ্ণ গালি, ভেরি গুড, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। ইউরোপিয়ান ইউনিয়ন, এটা নিয়ে একটু পড়াশোনা করি চলেন। ইউরোপিয়ান ইউনিয়নটা মূলত কি, বা এটা কোথায় গঠিত হয়েছে, কি হয়েছে না হয়েছে, এগুলো থেকে মাঝে মাঝে চলে আসে আপনাদের। হ্যাঁ, তো আমাদের যেই ম্যাস্ট্রিস যে চুক্তি ছিল 1993 সালে যেটা হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নটা গঠিত হয়। ইউরোপের অনেকগুলো দেশ নিয়ে, মূলত 27টা দেশ নিয়ে আছে নাকি এখানে? এই তো আছে। বর্তমান সময়ে এটার সদস্য কতটি? 27টি। এবং এটা কিন্তু ব্রেক্সিটের পরে, আমরা জানি ব্রিটেন এক্সিট, সেটাকে আমরা নাম দিয়েছি ব্রেক্সিট। এই ব্রেক্সিট মানে হচ্ছে ব্রিটেন বের হয়ে যাওয়া। ব্রিটেনের আপনার হচ্ছে বের হওয়ার যে প্রক্রিয়া, এই বের হওয়ার প্রক্রিয়াকে আমরা বলছি ব্রেক্সিট। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হওয়ার যে প্রক্রিয়া বা প্রসেস, সেটাকে আমরা বলেছি ব্রেক্সিট নামে। কিন্তু যে রাজনীতিবিদরা আছে বা তাত্ত্বিকরা আছে, তারা এটা নামকরণ করেছে ব্রেক্সিট নামে। তাহলে এখন এই ব্রেক্সিট হওয়ার পরে, অর্থাৎ ব্রিটেন বের হওয়ার পরে সর্বশেষ বর্তমান সময়ে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হচ্ছে 27টি। কতটি স্যার? 27টি। সবাই কি ক্লিয়ার? একটু বলেন তো, সবাই কি ক্লিয়ার? তাহলে বলেন ইউরোপিয়ান ইউনিয়ন, ইইউ, এটা সদর দপ্তর, অথবা আপনি যদি বলেন এটা রাজধানী হিসেবে কোনটাকে কাউন্ট করা হয়? রাজধানী, এটাকে ক্যাপিটাল হিসেবে ধরা হয় বেলজিয়ামের ব্রাসেলস অঞ্চলে। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঞ্চল, বেলজিয়াম, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাফার স্টেট ছিল, অর্থাৎ দুইটা বড় রাষ্ট্রের মাঝখানে ছিল সেটা। সেই বেলজিয়ামের ব্রাসেলসে। তাহলে বেলজিয়ামের ব্রাসেলসে কিন্তু সদর দপ্তর বা রাজধানী ধরা হয় ইউরোপিয়ান ইউনিয়নের। বর্তমান সদস্য কয়টা বলেছি বলেন তো? বর্তমান সদস্য হচ্ছে 27টি। তাহলে স্যাররা সবাই ক্লিয়ার কিনা বলেন? সবাই একটু বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ভেরি গুড। একজন বলেছে স্যার ক্লিয়ার।
ওকে, ব্রাসেলস ব্রাসেলস ব্রাসেলস, ওকে। তাহলে আমরা যদি বলি ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে এটার বর্তমানে আনুষ্ঠানিক সব কাজগুলো করা হয়, এবং এটা মূলত 1993 সালের যে চুক্তিটা ছিল সেই চুক্তি অনুযায়ী হয়েছে। তাহলে এখন আপনাদের কাছে একটা কোশ্চেন, এই যে বেলজিয়াম যেটা হয়েছে মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে 1993 সালে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা গঠিত হয়েছে, এই ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য কয়টি? আপনারা কিন্তু আনসার করেছেন অলরেডি, এটা আনসার করে দেন। বর্তমান সদস্য কয়টি? তাহলে 1993 সালে এটা স্থাপিত হয় ইউরোপিয়ান ইউনিয়ন। এটা থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে। দেখেন স্যার, আপনারা কি করবেন, প্রত্যেকটা পরীক্ষার জন্যই লেটেস্ট সংস্থাগুলো পড়বেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট ক্লাসটা সংস্থার উপরে নিতে, সংস্থা, সর্বশেষ সম্মেলন, এগুলো থেকে সর্বশেষ সম্মেলন, সংস্থা, সর্বশেষ সম্মেলন, এগুলোর উপরে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। সবাই একটু বলেন এটা চান কিনা আপনারা, সর্বশেষ সম্মেলনের উপরে ক্লাস চান কিনা? সবাই একটু বলেন তো, আমার এখানে কমেন্ট আসতেছে না কেন? সবাই একটু বলেন প্রিয় স্যাররা, সর্বশেষ সম্মেলনের উপরে আপনারা ক্লাস চান কিনা? যে বাংলা, এই যে পৃথিবীতে সর্বশেষ যে সম্মেলনগুলো হয়েছে, যে চুক্তিগুলো হয়েছে, রিপোর্টগুলো আসতেছে, রপ্তানিতে কারা শীর্ষে, আমদানিতে কারা শীর্ষে, সবাই একটু বলবেন আমদানিতে কারা শীর্ষে? সব সব, ওকে, ভেরি গুড, 27টি ক্লিয়ার স্যার, ওকে। সবাই একটু বলবেন যে চান কিনা। যদি চান তাহলে কিন্তু আমরা ক্লাসটা নেব ইনশাল্লাহ, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে সম্মেলন, সংস্থা, সেগুলোর উপরে, সম্মেলন, যতগুলো সম্মেলন হচ্ছে রিসেন্টলি, সম্মেলন, সংস্থা, সেগুলোর উপরে ক্লাসটা হবে ইনশাল্লাহ। আর আপনাদের সাইদুল স্যার পেজে আমরা শর্ট অনেকগুলো ক্লাস আজকে রেকর্ড করব ইনশাল্লাহ, আজকে রাতেই রেকর্ড করব এবং সেগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। সেখানেও কিন্তু শর্ট আকারে সবগুলো সম্মেলন নিয়ে ইনশাল্লাহ ধারণা দেওয়া থাকবে। এগুলো একটু আপনারা দেখবেন, সেগুলো শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে পৌঁছে দেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে প্রিয় স্যাররা, দেখি আর কি কোনো প্রশ্ন তো আছে আজকে? আলহামদুলিল্লাহ আজকে তেমন কোনো প্রশ্ন নেই। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের আজকের যে ক্লাসটা আছে সেই ক্লাসটার কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। এবং এই ক্লাসটা কোথায় এসেছিল? এই ক্লাসটা হচ্ছে মূলত কম্বাইন্ড ব্যাংক অফিসার ক্যাশ নিয়োগ রিসেন্টলি যে পরীক্ষা সেটাতে এসেছিল। তাহলে প্রিয় স্যাররা, আমাদের এই ক্লাসগুলা কিন্তু অব্যাহত থাকবে, আপনাদের সাথেই কিন্তু এই ক্লাসগুলা কানেক্টেড থাকবে। আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে আপনারা যারা রিসেন্টলি যুক্ত হতে চাচ্ছেন আমাদের সাথে, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নতুন করে আমরা নিয়ে এসেছি। সেটা হচ্ছে 9টার ব্যাচ যারা চালু করতে চাচ্ছিলেন বা 9টার ব্যাচ যারা চাচ্ছিলেন স্যার, ঠিক আছে, সাথে মনে রাখার টেকনিক দিয়ে, অবশ্যই সাথে মনে রাখার টেকনিক দিব। ক্লাসটা কেমন লেগেছে একটু বলেন। আর আমরা জানি ক্লাস যদি মনে থাকে বা ক্লাসটা ভালো লাগে, তারপরে কিন্তু আমরা র্যাপিড ফায়ার অ্যাকশন করি। র্যাপিড ফায়ার অ্যাকশন মানে কি? প্রশ্ন করব 5টা এবং প্রশ্নের 5টার উত্তর দিতে হবে আপনাদের, ঠিক আছে? সবাই রেডি? বলেন ক্লাসটা কেমন লেগেছে বলেন। এবং আমরা 5টা প্রশ্ন করব আজকের ক্লাস থেকে, দেখি আপনারা দিতে পারেন কিনা 5টা প্রশ্নের উত্তর। টপ 15 জনের নাম পড়া হবে এখন, দেখি কারা এখন অ্যাক্টিভ আছে, সর্বশেষে কারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ আছে। সবাই রেডি বলেন যে স্যার রেডি, 5টা প্রশ্নের উত্তর এখন দেবো ইনশাল্লাহ। সবাই একটু বলেন রেডি। সুমন বলেছেন, সুমন বাসুর বলেছেন চাই স্যার, মাশাল্লাহ, ওকে, আলহামদুলিল্লাহ। সবাই বলেন স্যার রেডি, বলেন রেডি। রেডি বলে আমরা এখন ক্লাসটা শুরু করব। ওকে, তাহলে আশা করছি সবাই রেডি। তাহলে রেডি হলেই কিন্তু আমরা এখন আমাদের ক্লাসের কিন্তু বেসিক কিছু প্রশ্ন নিয়ে আসবো। প্রশ্ন নাম্বার 1, এক নাম্বার প্রশ্ন। সবাই রেডি তো? জি স্যার রেডি 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 রেডি, মাশাআল্লাহ, রেডি মাশাআল্লাহ। ওকে, রাফিয়া ইসলাম বলেছেন আপনার ক্লাস এতদিন দেখিনি, গত 1 সপ্তাহ থেকে দেখছি, মাশাআল্লাহ, অসাধারণ বোঝানোর ক্ষমতা। আপনাদের দোয়া এবং শ্রদ্ধা, ভালোবাসা, সহযোগিতা থেকে কিন্তু শিখছি। অনেক ধন্যবাদ আপনাদের। সবাই রেডি? যেহেতু 1 নম্বর প্রশ্নটা ছুড়ে দিলাম আপনাদের জন্য। ব্লু ইকোনমি, এই যে ব্লু ইকোনমির প্রবক্তাকে, আনসার করেন। প্রবক্তাকে দেখি টপ 15 জনের আমরা আনসার করব। টপ 15 জন সবাই তো বলেন ব্লু ইকোনমির 1993 সালে এটা স্থাপিত হয় ইউরোপিয়ান ইউনিয়ন। এটা থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে। দেখেন স্যার, এখানে এত স্লো দেখাচ্ছে কেন? আমি মনে করি, আশা করি আপনারা সবাই আনসার করে ফেলেছেন অলরেডি। আচ্ছা, ব্লু ইকোনমি, এই ব্লু ইকোনমিতে কারা প্রবক্তা হিসেবে কার নাম আসে, সবচেয়ে বেশি কার নাম আসে? কে আনসার করতে পারবেন? ওরে শাবাশ, ভেরি গুড, সবাই রাইট আনসার করা শুরু করেছে। গুন্টার পাওলি। আমি একটু নামগুলো পড়ি, নামগুলো পড়লে আশা করি সবাই আরো বেশি এনার্জেটিক ভাবে আনসার করতে পারবে।
গুন্টার পাউলি কে বলছে? একজন বলছে গ্রিনটা পাউলি। এসকে শ্রাবণ বলছেন গ্রিনটা পাউলি, হবে না। উম্মে সামিহা নুহাইরা বলেছেন গুন্টার পাউলি, ভেরি গুড ভেরি গুড। তারপর এসকে এসকে শ্রাবণ বলেছেন গুন্টার পাউলি। অনুপমা আরুষি বলছেন গুন্টার পাউলি। খুরশেদ আলম, প্রতিমা, সুমি, শাইলা নাজনীন, আবু সাইদ, আমাদের সাথে আবু সাইদ যুক্ত আছেন। 24-এর নায়ক রনি গুন্টার পাউলি। ওকে, জ্যোতি বলেছেন গুন্টার পাউলি, ভেরি গুড, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, ভেরি গুড, গুন্টার পাউলি। সবাই আপনারা পাস, সবাই পাস, আপনারা সবাই পাস। 1 নাম্বারটা সবাই পাস। এবার 2 নাম্বারে চলে আসি। প্রশ্ন নাম্বার 2। বর্তমানে বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যানটা কে? এক্সিকিউটিভ চেয়ারম্যানের নাম কি? বর্তমানে বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যানের নাম কি? কে আনসার করতে পারবে? রেজাউল করিম, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে স্যার, আগে দিলাম পড়েন না। সাইমা হক, আপনি পাস, আপনাকে একটা লাইক দেওয়া হলো। আলামিন খান গুন্ডার পাউলি। ওকে, এত স্লো কেন স্যার? হ্যাঁ, একটু পরে আসতেছে স্যার, সরি, তাড়াতাড়ি লিখতে গিয়ে ভুল হলো, ওহো দুঃখিত। আচ্ছা যাই হোক, একটু এটা আনসার করেন। বিডার চেয়ারম্যান আমি দেখি কে সবার আগে আনসার করেছেন। হোসাইন মুস্তাকিম, আশিক চৌধুরী, আশিকুর রহমান না, আশিক চৌধুরী, ভেরি গুড। আল আমিন বলেছেন আশিক চৌধুরী না, আশিক চৌধুরী, ভেরি গুড। সালমা বলেছেন আশিক চৌধুরী। শ্রাবণ স্যার বলেছেন আশিক চৌধুরী। চঞ্চল রয় বলেছেন আশিক চৌধুরী। কে বলেছেন? জামা মনি আনসার করেছেন, ভেরি গুড। চলে আসলাম স্যার। মমতাজ আক্তার আনসার করেন সবাই। তাসফিয়া নৌসিন বলেছেন আশিক চৌধুরী। আশিকুর রহমান না তো, আশিক চৌধুরী নাম, সুন্দর নাম তো, আশিক চৌধুরী। প্রতিমা রাইট আনসার, সবাই রাইট আনসার করেছেন। 2 নাম্বার ক্লিয়ার, আপনারা সবাই পাস। 3 নাম্বারে চলে আসি। প্রশ্ন নাম্বার 3, র্যাপিড, সবাইকে দ্রুত আনসার করতে হবে। আমার নাম বললেন না, কে এটা? চঞ্চল রয় বললাম তো। ওকে, হায়াতুল্লাহ বলেছেন আশিক চৌধুরী। রাবিয়া ইসলাম আলিম বলেছেন, ভেরি গুড। চঞ্চল রয়, আশিক চৌধুরী, ভেরি গুড। শাফিউল ইসলাম, ওকে। সেলিনা বলেছেন, ভেরি গুড। সুমি বলেছেন, শাহাদাত, সাইফুল বলেছেন, সাইদ বলেছেন। ওকে, 3 নম্বর প্রশ্নটা চলে আসি স্যার। ইউরোপিয়ান ইউনিয়ন এর প্রতিষ্ঠা হয়েছে কবে? প্রতিষ্ঠা হয় কত সালে? আমরা বলেছিলাম যে মিক্সড যে চুক্তিটা ছিল সেটার মাধ্যমে কত সালে এটা স্থাপিত হয় বা কত সালে প্রতিষ্ঠিত হয়, একটু বলেন দেখি, কে আনসার করতে পারবে? কত সালে? একটু আগে বলেছি যে চুক্তির মাধ্যমে এটা স্থাপিত হয়েছিল, কত সালে? আশিক চৌধুরী সবাই রাইট আনসার করেছেন, বাবা সবাই। আর যারা আমাদের প্রিয় ভাই বোনরা আজকে ক্লাসটাতে যুক্ত হতে পারছেন না, সবাই একটু কষ্ট করে আজকের ক্লাসটার আমাদের যে পেজ আছে, আমাদের যে সাইদুল স্যার যেই পেজ আছে, এটাতে লাইক করে রাখবেন যেন প্রতিদিন আপনারা ক্লাসগুলো পান। ইনশাল্লাহ ডেইলি ক্লাস হবে ইনশাল্লাহ। 1993 অলরেডি আনসারের ঝড় বয়ে গেছে। সবার আগে আনসার করেছে রয় সাধন। খুরশেদ আলম বলেছেন 1993। 1990 হবে না, শিপন স্যার। শ্রাবণ স্যার বলেছেন 93। মারুফ গাজী বলেছেন স্যার 93। মিষ্টি স্যার বলেছেন 93। আলামিন স্যার বলেছেন 93। রাবেয়া স্যার বলেছেন। তারপর হচ্ছে প্রতিমা, সুমি স্যার বলেছেন। ওকে, আপনারা যখন বড় একটা পজিশনে চলে যাবেন সেখানে কিন্তু ম্যাডাম বলতে কোনো শব্দ নাই, আপনাকে স্যার ডাকতে হবে। তাহলে এখানে ছেলেরাও স্যার, মেয়েরাও স্যার, এখানে কোনো গ্রামাটিক্যাল কোনো কিছু নেই, সব স্যার। তাহলে রাবেয়া স্যার, প্রতিমা, সুমি স্যার, সবাই স্যার। সুমাইয়া স্যার, আলী আকবর স্যার, তারপর হচ্ছে নাজনীন স্যার, সবাই রাইট আনসার 93। আবু সাইদ, হায়াতুল্লাহ, আলী আকবর, ভেরি গুড। তাসফিয়া নাসরিন, সবাই আনসার করেছেন, মাশাআল্লাহ। এবার প্রশ্ন নম্বর 4 চলে গেলাম। প্রশ্ন নম্বর 4 হলো, আমরা যদি বলি গ্রিনিচ মান মন্দির থেকে বাংলাদেশ কত ঘন্টা এগিয়ে? বলেন, কত ঘন্টা এগিয়ে? কে আনসার করতে পারবেন? গ্রিনিচ মান মন্দির থেকে আমাদের বাংলাদেশ কত ঘন্টা এগিয়ে, অর্থাৎ জিএমটি প্লাস কত? ওকে, একটু বলেন তো। আমরা যদি বলি গ্রিনিচ মান মন্দির থেকে বাংলাদেশ কত ঘন্টা এগিয়ে, জিএমটি প্লাস কত? সবাই ভেরি গুড, সবাই সাবাস। ওকে, আবু সাইদ বলছে না স্যার, এখন ম্যাডাম বলতে হবে। আচ্ছা ঠিক আছে, বললাম, সমস্যা নাই। স্যার ম্যাডামরা সবাই আনসার করেন। 6 ঘন্টা। সবার আগে আনসার করেছে কে? স্যার না ম্যাডাম আনসার করেছে?
স্যার আনসার করেছে, খোরশেদ আলম স্যার। সালমা হক ম্যাম বলেছেন 6, শিপন স্যার বলেছেন 6, ঝর্ণামণি স্যার বলেছেন, মণি দুঃখিত, ম্যাম বলেছেন 6 ঘন্টা। আজকে আমাদের সাথে আরও আছেন কে, সাধন, ওকে, কিবরিয়া, তাসলিমা আক্তার, আলামিন, সাইদ, তারপর বলছেন তাসফিয়া নাজরিন, নক্ষত্র প্রহরী, কি সুন্দর সুন্দর নাম, মুনির ইসলাম, মাশাল্লাহ, শমী ইসলাম, সাইদ, চঞ্চল রয়, শিমুল ইসলাম, সবাই বলেছেন 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা, মাশাল্লাহ, সবাই 6 ঘন্টা বলেছেন। আপনাদের সবাই রাইট আনসার দিয়েছেন, রাইট আনসার দিয়েছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের লাস্ট কোয়েশ্চেনটা একটু দেখি। লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেনটা কি? লাস্ট কোয়েশ্চেনের পরে কিন্তু আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, অ্যানাউন্সমেন্ট আপনারা অবশ্যই শুনবেন। লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে, বর্তমানে আমরা যদি বলি যে বাংলাদেশের ইপিজেড গুলাকে নিয়ন্ত্রণ করে কে, ইপিজেড কে নিয়ন্ত্রণ করে কোন সংস্থা, বা ইপিজেড কে নিয়ন্ত্রণ করে কে, নিয়ন্ত্রণ করে কে বা কোন সংস্থা, কোন প্রতিষ্ঠান? আনসার করেন দেখি। বাংলাদেশের ইপিজেড কে নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান স্যার? সবার আগে আনসার করতে হবে। গ্রিনিচ মানবন্দি থেকে 6 ঘন্টা স্যার, নেটে আমাদের দিকে প্রশ্ন আসে, নেট সমস্যা, আমাদের দিকে প্রশ্ন পরে আসে। ওহো, সুমি ইসলাম, দুঃখিত স্যার, বলে লজ্জা দিবেন না। শিপন স্যার, অবশ্যই স্যার, আপনারা সবাই স্যার। হারুনুর রশিদ বলেছেন 6, খালিজা আক্তার বলেছেন 6, মাশাল্লাহ, সবাই রাইট আনসার। একজন রাফিয়া ইসলাম বলেছে স্যার আপনার নেক্সট ক্লাস কবে হবে? আজ বলে দিলে বিজি থাকি, ক্লাস হলে জয়েন করবো ইনশাল্লাহ। আমাদের প্রতিদিন ক্লাস হবে, আমাদের প্রতিদিন ক্লাস হবে, এবং আমি ইনশাল্লাহ চেষ্টা করবো বেশি বেশি এখন ক্লাসে যুক্ত হওয়ার, ঠিক আছে? ওকে, ব্যবসা বলেছেন, ব্যবসা সবার আগে আনসার বলেছেন শিপন স্যার। ওকে, তারপর ব্যবসা বলেছেন মুস্তাকিন স্যার, ব্যবসা বলেছেন গাজী স্যার, আলামিন স্যার বলেছে ব্যবসা সংস্থা, বিবজা না ব্যবসা স্যার। কিবরিয়া বলেছেন ব্যবসা স্যার, আপনাকে খুব চিন্তিত মনে হয়। চিন্তিত, চিন্তিত মনে হয়? আসলে চিন্তিত না, এটা হচ্ছে একটু প্রেশার, ওয়ার্ক প্রেশারের মধ্যে চলছে। আসলে সত্যিকার অর্থে আমার এবছর একটা বিশাল বড় মোটা বই বের হচ্ছে সাধারণ জ্ঞানের, তো এটাকে আরও বেশি সুন্দর করার জন্য অনেক রাতভর কাজ করা লাগে, তো এটার কারণে একটু হয়তো বা অসুস্থ। তো আশা করি এই চিন্তা সবই চলে যাবে আপনাদের একটা ভালো রেজাল্ট দিয়ে। ওকে, বেবজা বেবজা বেবজা, ভেরি গুড। শফিকুল স্যার বলেছেন পূর্ববর্তী ক্লাস দেখতে পারছি না, পারবেন ইনশাল্লাহ, দেখেন পারবেন ইনশাল্লাহ। বেবজা বেবজা, সবাই রাইট অ্যান্সার করেছেন। আপনাদের সবাইকে পাস জানিয়ে সকলকে 10 লক্ষ টাকার, 10 লক্ষ টাকার সমবেদনা, সমবেদনা, কারণ পুরস্কার বলে সেটা আবার মিথ্যা কথা হয়ে যাবে, মিথ্যা বলা যাবে না। 10 লক্ষ টাকার, হ্যাঁ এটা বলা যায় 10 লক্ষ টাকা সমপরিমাণের, সমপরিমাণের শুভকামনা, ঠিক আছে? এটা বলা যায়। আপনারা সবাই সুন্দরভাবে এনার্জেটিকভাবে ক্লাসগুলো করেছেন। আপনাদের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে যারা অনেকবার বলেছিলেন যে স্যার 9টার ব্যাচটা শুরু করেন, আপনাদের অনেক কাজ থাকে, অনেকে বলছেন যে স্যার প্রেশার থাকে, ওয়ার্ক প্রেশার থাকে, তারা কিন্তু 9টার ব্যাচটা শুরু করতে পারেন আমাদের সাথে। এবং আলহামদুলিল্লাহ আমরা 9টার ব্যাচটা কিন্তু শুরু করছি। 9টার ব্যাচটা প্রাইমারি নিবন্ধন, সেটা 10 থেকে 20তম গ্রেডের অথবা ফুল কোর্সের উপরে 9টার ব্যাচটা আলহামদুলিল্লাহ আমাদের শুরু হচ্ছে। তাহলে শুরু হচ্ছে বলতে শুরু আছে এবং চলছে। তাহলে এই ব্যাচটাতে কিন্তু আপনি 2-3 দিনের মধ্যে কিন্তু কানেক্ট হতে পারেন 9টার ব্যাচে একদম এনার্জেটিকভাবে। এই কোর্সটাতে কি কি আছে, কোর্সগুলো একটু দেখে দিই। কোর্সগুলো আছে প্রাইমারি শিক্ষক নিবন্ধনের ফুল কোর্স আছে, আছে 19তম নিবন্ধনের প্রিলি ফুল কোর্স, তারপর আছে 10 থেকে 20তম গ্রেডের প্রিলি লিখিত কোর্স, এবং প্রত্যেকটাই আপনি দেখছেন 1350 এভাবে দেওয়া, অর্থাৎ মানে 1750 করে দেওয়া প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোর্স। আপনারা যেটা করতে হবে, আমাদের এই পুরোটা কোর্সে 1750 টাকা নয়, লাইভ চলাকালীন সময় আজকের জন্য একদম অফারে আপনারা যারা চাচ্ছেন মাত্র 1300 টাকায়, মাত্র 1300 টাকায় আজকের লাইভটা। মইন স্যারের ক্লাসে আমি সবচেয়ে বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে আপনারা কি করবেন, মাত্র 1300 টাকায় আপনারা চাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ ফুল কোর্স অথবা 19তম নিবন্ধন অথবা 10 থেকে 20তম গ্রেডের প্রিলি লিখিত ফুল কোর্সটা করতে পারবেন। এবং আপনারা জানেন কিন্তু এটার রেকর্ড থাকবে ক্লাসগুলা, প্রতিটা ক্লাসের পর এক্সাম নেওয়া হবে, এবং টোটাল 4টা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথ 4টা বিষয় কিন্তু এখানে পড়ানো হবে। পাশাপাশি 4টা বিষয়ের 4টা করে হাইলাইট আপনাদের দেওয়া হবে, অর্থাৎ বাংলার একটা হাইলাইট, ইংরেজির একটা হাইলাইটস, ম্যাথের একটা হাইলাইটস এবং সাধারণ জ্ঞানের একটা হাইলাইটস, যেগুলো আপনাদের প্রস্তুতি শানিত করতে অনেক বেশি সহায়তা করবে। তাহলে এটা কিন্তু ওই টাকার মধ্যেই, অর্থাৎ যে 1300 টাকা বা আপনাদের জন্য আজকে যে অফার প্রাইসটা আমি দিয়েছি, একদম ন্যূনতম একটা অফার প্রাইস 1300 টাকার যে প্রাইসটা দিয়েছে, অর্থাৎ 1750 না, মাত্র 1300। এইটাও 1300, এটাও 1300। আমি জানি না স্যার আমাকে কি বলবেন, আমাকে এই তো হচ্ছে স্যার বললেন যে
এই 1350 টাকা বা 1300 টাকা আজকের জন্য 50 নাই, ডিরেক্ট 1300। লাইভ চলাকালীন সময়ে ডিরেক্ট আমাদের পেজে নক দিতে হবে এবং বলতে হবে যে স্যার মঈন স্যারের ক্লাস করেছি, স্যার 1300 টাকার একটা ডিসকাউন্ট দিয়েছে, এটাতে আমি কোর্সে ভর্তি হতে চাই। হতে পারে সেটা প্রাইমারি 19তম নিবন্ধন অথবা 10 থেকে 20তম গ্রেডের প্রিলি লিখিত ফুল কোর্স। তো সেটার জন্য ক্লাসগুলো আপনারা যেগুলো করবেন সেগুলো রেকর্ডেড থাকবে, প্রতিটা ক্লাসের পরে এক্সাম মাস্ট নেওয়া হবে এবং 4টা বিষয়ের উপরে 1200 টাকা সমমূল্যের হাইলাইট আপনারা ফ্রি পাবেন মাত্র 1300 টাকায়। তাহলে স্যার এটা কিন্তু আপনাদের মাস্ট যুক্ত হতে হবে। আপনারা যেটা করছি, সাইদুল স্যার মাইন্ড করবে না এত ইয়া করলে। আমি আসলে আমাকে যখন ক্লাস নিতে বলে আমি স্যারকে বলে নিই যে স্যার আমি ক্লাস নিচ্ছি, লাস্ট পর্যন্ত যারা থাকবে তারা অবশ্যই কিছু ডিজার্ভ করে। তাহলে শুধুমাত্র কিন্তু এটা আপনাদের জন্য, এটা কিন্তু অন্য কারোর জন্য না। যারা আপনারা এখন ক্লাসে আছেন শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে? এতক্ষণ ক্লাসে থাকার পরে আপনারা অবশ্যই কিছু ডিজার্ভ করেন, তো সেটাই। তো আপনারা যারা যুক্ত হচ্ছেন আমাদের ক্লাসগুলোতে, আপনারা কি করবেন, আমাদের অফারে ভর্তি হওয়ার জন্য লাইভে থাকাকালীন সময় 017 নাম্বারটা একটু বলে দিচ্ছি, 01767267578 এই নাম্বারটাতে আপনি বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে পেমেন্ট ডান করে আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। এবং আপনাদের কি করতে হবে জানেন, আমাদের পেজে নক দিতে হবে যে স্যার আমরা ডিসকাউন্টে মাত্র 1300 টাকায়, মঈন স্যার বলেছে যে মাত্র 1300 টাকায় আমরা ভর্তি হতে পারবো আজকের ক্লাসটার জন্য। যারা লাইভে আছেন তারা শুধুমাত্র লাইভ চলাকালীন সময়ে আপনারা এই নাম্বারটাতে পাঠালেই কিন্তু আপনাদের যুক্ত করে দেওয়া হবে। তাহলে যারা যারা যুক্ত হচ্ছেন, এখনই যুক্ত হচ্ছেন, পেমেন্ট ডান একটু লিখবেন কমেন্টে যে স্যার আমি আলহামদুলিল্লাহ যুক্ত হয়ে গেছি 1300 টাকায়, পেমেন্ট ডান। এবং আমার লাস্ট ডিজিট যেগুলো আছে আপনাদের, এই লাস্ট ডিজিটগুলো একটু লিখবেন। লাস্ট ডিজিট যেমন ধরুন আপনার 124 125 যা কিছু হোক, এই লাস্ট ডিজিটগুলো লিখবেন, ঠিক আছে? তাহলে কিন্তু মাত্র এই 1300 টাকার কোর্সটাতে আপনারা সবাই এনরোল করতে পারবেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বেশি দেরি না করি, আমরা বেশিক্ষণ এটা রাখবো না, কারণ আমাদের ক্লাসটা কিন্তু ইনফরমেটিভ ছিল এবং এই ক্লাস শেষে যারা সর্বশেষ পর্যন্ত আমাদের সাথে কানেক্টেড ছিল তাদের জন্য কিন্তু এই কোর্সটা। অর্থাৎ আপনি দেখেন প্রাইমারি শিক্ষকের ফুল নিয়োগ কোর্স যেটা 3500 টাকা কোর্স ফি এবং রেগুলার যেটা 1750 টাকা, এটা আজকে লাইভ চলাকালীন সময়ে মাত্র 1300 টাকা আপনি ভর্তি হতে পারছেন। 19তম নিবন্ধন কোর্স এটাও ভর্তি হতে পারছেন 1300-তে। 10 থেকে 20তম গ্রেডের যে প্রিলি, এটার কিন্তু আপনি পাচ্ছেন মাত্র কততে, 1300 টাকা। তাহলে এটার জন্য আপনাদের কি করতে হবে, যে নাম্বারটা দেওয়া আছে 01767267578, এটাতে আপনাদের টাকা পাঠিয়ে পেমেন্ট ডান লিখতে হবে। স্যার আলহামদুলিল্লাহ ডান, আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং আজীবন আমি এই কোর্সটা থেকে একটা বেনিফিট নেব, 4টা হাইলাইট পাবো, প্রতিটা ক্লাসের পরে এক্সাম পাবো এবং ক্লাসগুলো রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ। এমন একটা ধারণা আপনাদের কাছে থাকতে হবে, ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে স্যার। তাহলে আপনারা যারা যুক্ত হচ্ছেন, এত ডিসকাউন্ট করলে স্যার, স্যার সময়ে টাকা বেশি ছিল এখন কমিয়ে দিলেন। হ্যাঁ স্যার, এটা বেশি, এটা বেসিক না। আপনারা যারা যুক্ত হয়েছেন আপনারাও কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাবেন মঈন স্যারের পক্ষ থেকে। এটা আমার পক্ষ থেকে আজকের ক্লাসটাতে এরকম, মানে আমরা প্রতিটা ক্লাসে এক এক রকম করে ডিসকাউন্টটা দেই। আজকের ক্লাসটাতে মঈন স্যারের পক্ষ থেকে এই ডিসকাউন্টটা আপনাদের সকলের জন্য দেওয়া হলো, ঠিক আছে? অলরেডি ভর্তি আছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা ভর্তি আছেন আপনাদের জন্য অনেক শুভকামনা। তাহলে আপনারা যারা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই পেমেন্ট ডান লিখবেন এবং পেমেন্ট ডান লিখলেই কিন্তু আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপটাতে যুক্ত করে দিতে পারবো। পেমেন্ট ডান লিখবেন, পেমেন্ট ডান লিখবেন, ঠিক আছে? আর যারা রকেটে পেমেন্ট করবেন তাদের জন্য হচ্ছে 01306859293 এই নাম্বারটা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা যারা এই নাম্বারটাতে রকেটে পেমেন্ট করবেন অবশ্যই পেমেন্ট ডান লিখবেন, অবশ্যই পেমেন্ট ডান লিখবেন। প্রাইমারি শিক্ষক নিয়ন কোর্স দেখেন, একটু খেয়াল করেন, আপনি যখন এতগুলো টাকা, আপনি ধরেন একটা যখন আপনি কোনো একটা রেস্টুরেন্টে যাবেন বা কোথাও একটা যাবেন, দেখবেন যে হুট করে টাকা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটা আজীবনের একটা বিশাল সম্পদ হবে যে আপনি বাংলা, ইংরেজি বা ম্যাথ এবং সাধারণ জ্ঞানের সম্পূর্ণ ভিডিওগুলো এখানে স্টোর থাকবে, যখন ইচ্ছে তখন আপনি দেখতে পারবেন। আপনার বাসায় কিছুদিনের মধ্যে একটা হাইলাইট পৌঁছে যাবে যেগুলো পড়ে আপনার যে হালাল একটা রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এইটা করার জন্য প্রিয় স্যাররা অবশ্যই কিন্তু এটাতে যুক্ত হতে হবে। আপনার সকলকে এটার আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা এই 1300 টাকার কোর্স ফিটাতে আর্থিক সহায়তার কারণে, ঝামেলার কারণে যুক্ত হতে পারছেন না বা 1750 টাকার কোর্সে যুক্ত হতে পারছেন না, আপনারা কি করবেন, এই নাম্বারগুলোতে 018049955 থেকে 60 61 62 63 64 65 এই নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল দিয়ে আপনারা কথা বলতে পারেন। আপনাদের যতগুলো ঝামেলা আছে সেগুলো সলভ হবে ইনশাল্লাহ। আমাদের সাইদুল স্যার আপনাদের সাথে বিস্তারিত কথা বলবেন। স্যার আপনাদের আর্থিক সমস্যাগুলোকে অবশ্যই ফাইন্ড আউট করবেন, দেখবেন, শুনবেন এবং সেগুলোর উপরে আপনাদেরকে একটা ভালো ফলাফল দেবেন, ঠিক আছে? তাহলে আপনারা যারা পরেও ভর্তি হতে চাচ্ছেন আপনারা কি করবেন, অবশ্যই এই স্ক্রিনশটটাতে বা এই নাম্বারটাতে মেসেজ দিয়ে রাখবেন যে স্যার মঈন স্যার 1300 টাকার একটা কোর্স দিয়েছিল, স্যারের ক্লাসের শেষে মাত্র 1300 টাকার অফারে একটা ভর্তির প্রোগ্রাম দিয়েছিল, এই 1300 টাকার অফারে কিন্তু আমি ভর্তি হতে চাই। এবং 01767265758 এই নাম্বারটাতে আপনাদেরকে অবশ্যই সেন্ড মানি করে অবশ্যই স্ক্রিনশটটা দিতে হবে। স্যার মূলত 11টা পর্যন্ত সময় দেয়,
কিন্তু আমি আপনাদের জন্য যে স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দেবো এরকম বিষয়টা না, আমি মূলত হচ্ছে 12টা পর্যন্ত সময় দিলাম আপনাদেরকে, এবং এই 1300 টাকাটাই কিন্তু আপনাদের থাকবে। তাহলে 1300 টাকাটা 12টার মধ্যে এই নাম্বারটাতে আপনারা হচ্ছে সেন্ড মানি করে আপনাদের স্ক্রিনশটটা আমাদের পেজের মধ্যে দিয়ে দিলে আপনাদের প্রাইভেট সিক্রেট গ্রুপে জয়েন করানো হবে, যেখানে আপনারা বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে সম্পূর্ণটার উপর ইনশাল্লাহ বিস্তারিত একটা ক্লাস পাবেন ইনশাল্লাহ। তাহলে নাম্বারটা একটু লিখে নেবেন 01767265758, অথবা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যেন আপনারা পরে এটা ব্যবহার করতে পারেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কলেজের ভাই বোনরা, সকলকে শুভকামনা জানিয়ে আজকের এই লাইভ ক্লাসটা এখানে ইতি টানছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, নিজের স্বপ্নটাকে ধরে রাখবেন, ঠিক আছে? অনেক 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 ধন্যবাদ। নিবন্ধন কোর্স করলে কি প্রাইমারি কোর্সের প্রিপারেশন হবে? ইনশাল্লাহ নিবন্ধন কোর্স, প্রাইমারি কোর্স এগুলো একই রকম, 10 থেকে 20তম গ্রেডের সবগুলো কোর্সই একই রকম প্রিপারেশন হয়, কিন্তু কিছু কিছু জায়গায় ভিন্নতা থাকে, সেগুলো মূলত হচ্ছে আপনাদের হাইলাইটস বা পড়ানোর ধরন সেগুলোতে। তাহলে স্যার আপনি যদি ভালো করে প্রিপারেশন নেন তাহলে অবশ্যই আপনার দুইটাই কভার হবে। আপনি যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের সেই নাম্বারটার সাথে যুক্ত হয়ে আপনারা 1300 টাকার কোর্স ফিতে যুক্ত হয়ে যাবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ। প্রীতম শাহ বলেছেন আপনাদের ব্যাচে সবগুলো শিক্ষক খুব ভালো পড়ান, অনেক ধন্যবাদ। আসলে এগুলাই মূলত আপনাদের চাওয়া পাওয়া থেকেই মূলত আমাদের এই গড়ে ওঠা বা আমাদের এত বড় কার্যক্রমগুলো চালু করা। যখন আমাদের শিক্ষার্থীরা একটা হালাল রিজিকের ব্যবস্থা করে ফেলে এবং আমাদেরকে জানায় যে স্যার আলহামদুলিল্লাহ আমি প্রাইমারিতে চান্স পেয়েছি, আমি নিবন্ধনে চান্স পেয়েছি, বা 10 থেকে 20তম গ্রেডের কোনো একটা চাকরি করছি, তখন আমাদের কাছে গর্বের জায়গাটা হয় অনেক বড়, যে আমাদের শিক্ষার্থীরা একটা ভালো পজিশনে তারা গিয়েছে, তাদের একটা হালাল রিজিকের ব্যবস্থা হয়েছে। তাহলে প্রিয় স্যাররা, জানাত ফেরদৌস মিতু এবং প্রীতম সুমি লাস্ট পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের সময়কে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।